লাল মাটির ওপর গোধূলির শেষ রক্তিম আলোটুকু যখন মিলিয়ে গেল, তখনই নেমে এলো এক আদিম নিস্তব্ধতা। দিগন্ত বিস্তৃত শাল আর মহুয়া বনের বুক চিরে বয়ে চলা এক অদ্ভুত হিমেল বাতাস যেন আগাম সূচনা দিচ্ছে কোনো অঘটনের। হরিশ বাগদির বাড়িটা গ্রামের পূব দিকের শাল জঙ্গলের গা ঘেঁষে। তার বাড়ির পর একটা ফাঁকা প্রান্তর, আর তারপর থেকে শুরু হচ্ছে জঙ্গল। বাড়ির মাটির দাওয়ায় রাখা একখানা ভাঙা কুপি টিমটিম করে চলছে। সন্ধে প্রদীপ তুলসী মঞ্চে দিয়ে সবে ঘরে ঢুকেছে হরিশের বউ। তখনও উঠোনের এক কোণে তুলসীতলার কাছটায় খেলা করছিল হরিশের 7 বছরের ছেলে পরাণ, হাতে একটা মাটির পুতুল। হঠাৎ জঙ্গলের দিক থেকে একটা বাতাস ভেসে এলো। সেই সঙ্গে এলো এক বিভৎস ঝাঁঝালো গন্ধ। ছোট্ট পরাণ প্রথমটায় প্রকৃতির এই বিশেষ পরিবর্তনটা ঠাওর করতে পারল না। তুলসীতলায় বসে সে এক মনে পুতুলটা নিয়ে যেন কি করছিল। হিমেল বাতাসটার পরের দমক পরাণের শরীর স্পর্শ করতেই এবার সে খেলা থামিয়ে শালবনের অন্ধকারের দিকে মুখ তুলে চাইল। যেদিকটায় পরাণ তাকিয়ে আছে সেখানে সন্ধ্যের অন্ধকার ব্যতীত যেন আরো গাঢ় কোনো অন্ধকার দলা পাকাচ্ছে। হঠাৎ এবার সেই অন্ধকারের মধ্যে দপ করে জ্বলে উঠল দুটো আলোর ফুটকি। অন্ধকারের বুকে অমন আলো দুটো যে ঠিক কি বুঝে উঠতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে পরাণ। এমনই বিমোহিত হয়ে যায় যে সেই দুটো আলোর বিন্দু যে ধীরে ধীরে বড় হচ্ছে সেটাও বুঝে উঠতে পারে না। চারপাশের পরিবেশ তখন সম্পূর্ণ বদলে গিয়েছে। সমস্ত স্বাভাবিক প্রাকৃতিক শব্দ থেমে গিয়ে একটা গাঢ় অন্ধকার নেমেছে হরিশ বাগদির উঠোনে। এই সময় দাওয়ায় রাখা কুপিটা হঠাৎই দপদপ করতে করতে নিভে গেল। পরক্ষণে এই আলোক বিন্দু দুটো আরো বড় হয়ে আঁধারে মোড়া শরীরটা উঠে আসে উঠোনে। এতক্ষণে পরাণ ভয় পায়। চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার ছোট্ট গলা দিয়ে কোনো আওয়াজ ফুটল না। আতঙ্কে বুকটা পাথর হয়ে গিয়েছে। চোখের পলক ফেলার আগেই জানোয়ারটা 4 পা থেকে আচমকা টান টান হয়ে সোজা 2 পায়ে দাঁড়িয়ে গেল। তার শরীরের চারপাশে ঘুরতে থাকা কালো ধোঁয়াগুলো ধীরে ধীরে ঢেকে ফেলতে লাগলো পরাণের ছোট্ট শরীরটা। পরাণ যেন একেবারে বোবা বনে গিয়েছে, মুখে রাটিও কাটতে পারছে না। আচমকা একটা হাত বাচ্চাটার মুখ চেপে ধরে শূন্যে তুলে নিল তাকে। ভেতর ঘর থেকে বাটি হাতে বের হচ্ছিলেন পরাণের মা। উঠোনে চোখ পড়তেই তার পায়ের তলার মাটি সরে যায়। কালো অন্ধকারটা ঘুরে একবার পরাণের মায়ের দিকে দেখল, তারপর কোনো রকম বিচলিত না হয়ে পরাণকে নিয়ে উঠোন থেকে নেমে খোলা প্রান্তর পেরিয়ে শালবনের অন্ধকারের দিকে মিলিয়ে গেল। ফরেস্ট গার্ডের জিপের ইঞ্জিনের একটানা গর্জন, কাঁচা মাটির রাস্তায় টায়ার পিষ্ট হওয়ার শব্দ। রাত ঠিক 1:45 হবে। গাড়িটা গ্রামের ভেতরের মেঠো পথ ছেড়ে এবার গ্রাম লাগোয়া জঙ্গলটার মধ্যে প্রবেশ করল। চারিদিকে ঘন কুয়াশা আর আদিম নিস্তব্ধতা। শাল আর মহুয়ার ঘন জটলায় হেডলাইটের আলো দুটো যেন কোনো অতলে হারিয়ে যাচ্ছে। ফরেস্ট ডিপার্টমেন্টের খোলা হুডের জিপে টহল দিচ্ছে 4 জনের রাইফেলধারী দল।
সামনের ড্রাইভার ছাড়া বাকি তিনজনেই শক্ত করে ধরে আছে ইনসাস রাইফেল, আর সব থেকে পিছনে যে আছে তার হাতে একটা বড় মেটাল বডির সার্চ লাইট। সবার চোখে মুখে উত্তেজনা। সার্চ লাইটের তীব্র আলোটা তখন বনের এদিক ওদিক ঘুরছে। একজন রেঞ্জার বলল, সুবেদারজি, আজকের পরিবেশটা কেমন যেন বেশি ঠান্ডা মনে হচ্ছে না? এতদিন ধরে রাত বিরেতে জঙ্গলে ঘুরছি, কই এমনটা তো মনে হয়নি। সজাগ থাকো, কোনো সাধারণ নেকড়ে বা চিতাবাঘ নয় এটা। গ্রামে লোকজন কুসংস্কারী হতে পারে, কিন্তু এই কেসটা আলাদা বলে মনে হচ্ছে। হরিশ বাগদির ছেলেকে তুলে নিয়ে যাওয়ার সময় অনেকে ওকে চাক্ষুষ দেখেছে, আর সকলের জবানবন্দিতেই একই বর্ণনা। যাই হোক, আমাদেরকে সজাগ থাকতে হবে। তাছাড়া রেঞ্জ অফিসার নিজে বলেই দিয়েছেন, দেখা মাত্রই গুলি, সন্দেহজনক কিছু মনে করলেই ফায়ার করবে। হাতে বন্দুক শক্ত করে চেপে শরীর টান টান করে বসে আছে সকলে। জঙ্গলের অন্ধকার চিরে হলদেটে হেডলাইটের আলোটা ধীরে ধীরে এগোচ্ছে। জিপের ঠিক পিছনের সিটে দাঁড়িয়ে সার্চ লাইট ঘোরাচ্ছিলেন তরুণ রেঞ্জার রঘুবীর। হঠাৎ সে তার কাঁধের উপর একটা জ্বলুনি অনুভব করল। এ আবার কি? আলোটা ঘুরিয়ে শরীরের কাছাকাছি আনতেই জিনিসটা দেখতে পেল। ততক্ষণে তার হাতটা উঠে গিয়েছে কাঁধের কাছে। অবাক হয়ে সে দেখল কালচে একটা কিছু তার কাঁধের ওপর এসে পড়েছে, আর সেটাই উর্দির কাপড়টাকে পুড়িয়ে চামড়ায় জ্বলুনি ধরিয়েছে। গাড়িটা তখন খুব ধীর গতিতে এগোচ্ছে। রঘুবীর বুঝতে পারল ওই তরল নিশ্চয়ই কোনো গাছের আঠা উঁচু ডাল থেকে পড়েছে, কিন্তু তাই যদি হয় এমনভাবে জ্বলুনি হবে কেন? এদিকে রঘুবীরের আলো আর জঙ্গলের মধ্যে ঘুরছে না দেখে সুবেদার বীরেন সিং পিছনে ফিরে বলল, রঘুবীর, আরে কি হলো কি? রঘুবীর ততক্ষণে ঘাড় উঁচিয়ে তার সার্চ লাইটের ফোকাস ফেলতে লেগেছে জঙ্গলের গাছগুলোর ওপরের দিকে, আর সেই আলোর মধ্যেই কিছু একটা দেখে বিস্ফারিত হয়ে গিয়েছে তার চোখ। সুবেদারজি, উপরের ডালটা, ওটা কি দেখুন তো। সার্চ লাইটের সাদা আলোটা কয়েকটা গাছ ঘুরে থেমেছে একটা 20 হাত উঁচুতে থাকা প্রকাণ্ড শাল গাছের ডালের ওপর। আসলে আলোটা একটা কালো অন্ধকারকে এতক্ষণ অনুসরণ করে এসেছে, আর এখন সেই অন্ধকার কালো ধোঁয়া বেষ্টিত জিনিসটা আলোর গণ্ডির মধ্যে। প্রত্যেকে বিস্ফারিত দৃষ্টিতে দেখল গাছের ডালে একটা অদ্ভুত কিছু ঝুলছে। তার সারা শরীর থেকে নির্গত কালো ধোঁয়া তার শরীরটাকে ঘিরে চারপাশে পাক খাচ্ছে। সার্চ লাইটের ওইরূপ তীব্র আলো যেন তার দেহের অন্ধকারটা দূর করতে অক্ষম। হঠাৎ এবার সেই অন্ধকারের মধ্যে জ্বলে উঠল দুটো আলোর ফুটকি। জ্বলন্ত লাল দুটো চোখ পলকহীন দৃষ্টিতে মেপে নিল তার শিকারকে। রঘুবীরের হাতটা কাঁপতে আরম্ভ করেছে। বাকিদের দৃষ্টিও স্থির। জীবদ্দশায় এ হেন জিনিস তারা আগে কখনো দেখেনি। একটা সময় কাঁপতে কাঁপতে লাইটটা খসে পড়ে যায় জিপের মেঝের ওপর। ওই ভয়ানক জিনিসটার ওপর থেকে আলোর ফোকাস ছড়তেই মুহূর্তে সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে উঠলেন সুবেদার বীরেন সিং, ফায়ার রঘুবীর, ফায়ার! পরপর 3 রাউন্ড ইনসাস রাইফেলের কান ফাটা গর্জন। বুলেটের আগুন অন্ধকারের বুক চিরে বার কত ঝলসে ওঠে। সঙ্গে সঙ্গে গাছের মাথায় আলোড়ন উঠল। খসমস শব্দটা এক গাছ থেকে আর এক গাছে লাফাতে লাফাতে ক্রমে দূরে মিলিয়ে গেল। রঘুবীর ততক্ষণে লাইটটাকে কুড়িয়ে মুখের সামনে ধরেছে। সার্চ লাইটের আলোটা থুতনির দিক থেকে সরাসরি এসে পড়েছে তার মুখের ওপর। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে সে বলছে, কি 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 ছিল স্যার? স্যার ওটা কি ছিল? ও কি ভয়ানক!
আমাদের আমাদের এখান থেকে যেতে হবে। ও ও আমাদের ছাড়বে না, আমাদের আমাদের যেতে। রঘুবীরের কথার মাঝেই আবারও আলোড়ন উঠল কাছে, কিন্তু পরক্ষণেই কারো কোনো প্রতিক্রিয়া দেখানোর আগে একটা কালো অন্ধকার ঝাঁপিয়ে পড়ল রঘুবীরের ওপর। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উত্তর ঢালে কাঁসাই নদীর মরা খাতে ঠিক ওপরে শতাব্দী প্রাচীন জনপদ শালবনী। চারপাশ ঘিরে রেখেছে রুক্ষ রক্তাভ মাটি, প্রাচীন আকাশ ছোঁয়া শাল মহুয়ার জঙ্গল আর ইতস্তত ছড়িয়ে থাকা কঙ্কালছান মনসা গাছের ঝাড়। কিন্তু এই রাঙামাটির শ্যামল নির্জনতা আজ এক অভিশপ্ত মৃত্যুপুরীর রূপ নিয়েছে। শালবনী জুড়ে নেমেছে এক অবর্ণনীয় অচেনা মড়কের করাল ছায়া। বসন্ত বা ওলা ওঠার চেয়ে এই সংক্রমণ কোনো অংশেই কম নয়। এক পৈশাচিক ব্যাধি ঘরে ঘরে থাবা বসিয়েছে। আক্রান্ত মানুষগুলোর সারা গায়ে প্রথমে ফুটে উঠছে কয়লার মতো কুঁচকুচে কালো সব ফোস্কা, তারপর চোখের পলকে চামড়া খসে আলগা হয়ে ঝুলে বেরিয়ে পড়ছে কাঁচা মাংস। সেই অসহ্য যন্ত্রণার কোনো উপশম ছিল না। সদর হাসপাতালের ওষুধ, ওঝাগণিনের শেকড় বাকড় কিংবা জল পড়া সবই একে একে ব্যর্থ হয়ে গিয়েছিল। মাত্র 2-3 দিনে নারকীয় ছটফটানির পর রোগীরা একে একে প্রাণ হারাচ্ছিল। পাড়ায় পাড়ায় শুরু হলো স্বজন হারাদের বুক ফাটা হাহাকার। শ্মশানের চিতার আগুন যেন দিন রাত এক মুহূর্তের জন্য নিভছিল না। একে একে নিথর দেহগুলো মাটির বুকে মিশে গিয়ে গোটা শালবনীকে পরিণত করছিল এক মৃত্যু উপত্যকায়। কিন্তু হঠাৎ করে শালবনীর বুকে এহেন মৃত্যুলীলা শুরু হলো কেন? নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনছেন সৈকত মিত্রের কাহিনী মড়ক। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। যাদের আমাদের গল্প ভালো লাগছে তারা শুধু নিজেরাই উপভোগ করবেন কেন, আত্মীয় স্বজন বন্ধু পরিজনদের মধ্যে আমাদের গল্প শেয়ার করে তাদেরকেও আনন্দ গ্রহণের সুযোগ করে দিন। চলুন তবে আর দেরি না করে শোনা যাক আজকের গল্প। আপনারা শুনছেন সৈকত মিত্রের কাহিনী মড়ক। শিকাগোর কাঁচ ঢাকা বহুতলের 11 তলায় সপ্তর্ষির কিউবিক্যাল। সামনের ল্যাপটপের নীল আলোয় ভেসে উঠছে জটিল কোডিং আর প্রজেক্ট আর্কিটেকচারের খসড়া। কলেজের সেই 1150 বলা ভালো 1500 জনের ক্যাম্পাস ড্রাইভ পেরিয়ে আজ সেই বহুজাতিক আইটি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার। দায়িত্ব যেমন যেমন বেড়েছে তেমনই কমেছে নিজের শেকড়ে ফেরার সময়। কাজ করতে করতে হঠাৎ ফোনের নোটিফিকেশনটা তীক্ষ্ণ শব্দে বেজে উঠল। মন দিয়ে কাজ করছিল সপ্তর্ষি। হঠাৎ ফোনের নোটিফিকেশনের তীক্ষ্ণ শব্দটায় ধ্যান ভঙ্গ হয় তার। ফোনটা হাতে নিতে নিতে মৃদু বিরক্তির স্বরে বলে, আবার ক্লায়েন্ট আপডেটের জন্য স্মিথ মেসেজ করলো নাকি? না, এই ফাইনাল ডিপ্লয়মেন্টের আগে তো 1 মিনিটও শ্বাস ফেলতে দেবে না দেখছি। কিন্তু ফোনে চোখ রাখতেই সপ্তর্ষির পলক থেমে যায়। মেসেজটা ম্যানেজার করেনি, বড় জেঠুর মেজ ছেলে রক্তিমের থেকে এসেছে। আর সেই স্ক্রিনের কালো হরফগুলো যেন এক লহমায় সপ্তর্ষির শরীরের রক্ত শুষে নিল। স্ক্রিনে ফুটে ওঠা মেসেজে লেখা আছে, ভাই তুই যত তাড়াতাড়ি পারিস একবার চলে আয়। মা আর নেই রে, কাল মাঝরাতে হঠাৎ ম্যাসিভ অ্যাটাক,
চিকিৎসার বেশি সময়ও পাওয়া গেল না। না না, জেঠিমা, এ কি করে হতে পারে? আরে গত রবিবারও তো ফোনে কথা হলো, নিজের হাতে বাটি মেপে আমসত্ত্ব খাওয়ার গল্প করছিল। কাঁপা কাঁপা হাতে ড্রয়ার থেকে আরেকটা মোবাইল বার করে গৌরীকে ফোন লাগায়। হ্যাঁ গো বলো। আমি এইমাত্র গুবলুকে স্কুল থেকে নিয়ে ফিরলাম। আজ ডিনারে কি বানাবো ভাবছিলাম। তুমি কি? ওসব ওসব লাগবে না গৌরী। আলমারি থেকে তুমি ট্রলি ব্যাগ দুটো নামাও। কি হয়েছে গো? এমন ভাবে কথা বলছো, শরীর খারাপ লাগছে? দেশ থেকে রক্তিমের মেসেজ এসেছে গৌরী, জেঠিমা নেই। কি বলছো? জেঠিমণি জেঠিমণি নেই মানে? এই তো সেদিনও। হ্যাঁ গৌরী, রক্তিম বলল চিকিৎসারও নাকি সময় পাওয়া যায়নি। শোনো, এখন কথা বাড়ানোর সময় নেই। গুবলু শীতের গরমের সব জামা কাপড় আর নিজেদের অন্তত 1-1.5 মাসের মতো জিনিস গুছিয়ে নাও। আমি আজ রাতেরই ইন্ডিয়ার ফ্লাইট বুক করছি। অফিস থেকে আধা ঘন্টার মধ্যে সব গুটিয়ে বাড়ি আসছি। তুমি জাস্ট প্যাকিংটা সেরে রাখো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই সব গোছাচ্ছি। তুমি সাবধানে বাড়ি ফেরো। হাত কাঁপছিল সপ্তর্ষির, কিন্তু বহু বছরের পেশাদার অভ্যেস তাকে কাজ ফেলে পালাতে দিল না। আগামী 2 সপ্তাহের রিলিজ নোটস আর ক্লায়েন্ট হ্যান্ডওভারের পুরো মেইলটা ম্যানেজার স্মিথকে পাঠিয়ে সে ফোনটা কানে তুলল। হে সপ্তর্ষি, এইমাত্র তোমার মেলটা পেলাম। অ্যাজ ইউজুয়াল পারফেক্ট ডকুমেন্টেশন। বাট হোয়াটস আপ, তুমি এত আর্জেন্ট কল করলে? হ্যালো স্মিথ, আই এম এক্সট্রিমলি সরি টু ডিস্টার্ব ইউ রাইট নাও। অ্যাকচুয়ালি ফ্যামিলি এমার্জেন্সি। আমাকে ইন্ডিয়া যেতে হবে। মাই আন্ট, মানে যিনি আমাকে মায়ের মতো করে বড় করেছেন, শি পাসড অ্যাওয়ে লাস্ট নাইট। Oh God, I'm so sorry for your loss. That's a terrible news. স্মিথ, আমাকে আজ রাতের ফ্লাইটেই দেশে বেরোতে হবে। আমি হ্যান্ড ওভার নোট আর প্রজেক্ট ডিরেক্টরি ডিটেলস মেলে দিয়ে দিয়েছি। টিম কোনো প্রবলেম ফেস করবে না, কিন্তু আমার অন্তত 1 মাসের একটা লিভ লাগবে। আমি জানি এখন কোয়ার্টার এন্ড রিলিজের সময়, বাট আই রিয়েলি হ্যাভ টু গো। Come on, Saptarshi, take a breath. শোনো, গত 4 বছরে তুমি মাত্র একবার 15 দিনের জন্য দেশে গিয়েছিলে। তোমার ডেডিকেশন আর কোয়ালিটি নিয়ে আমার কোনো ডাউট নেই। ক্লায়েন্ট জানে তুমি কতটা সিরিয়াস। কাজের চিন্তা এখন মাথা থেকে বের করে দাও। থ্যাংক ইউ স্মিথ, থ্যাঙ্কস আ লট। 1 মাস নয়, আমি তোমাকে অফিসিয়ালি 2 মাসের কমপ্লিট লিভ গ্র্যান্ট করছি। ফ্যামিলি কামস ফার্স্ট। তুমি যাও, নিজের পরিবারের পাশে দাঁড়াও। কোনো দরকার হলে টিমকে জাস্ট একটা টেক্সট ড্রপ করবে, ব্যাস। হ্যাভ এ সেফ ট্রিপ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। শিকাগো থেকে একটানা 20 ঘন্টার ক্লান্তিকর বিমান যাত্রা। সকাল 7টার নরম রোদ যখন দমদম বিমানবন্দরের টার্মিনালে এসে পড়ল, তখন সপ্তর্ষি গৌরী আর তার 4 বছরের ছোট্ট আয়ুষের চোখে শুধুই ঘুমহীন রাতের ক্লান্তি আর এক গভীর শোকের ছায়া। এয়ারপোর্টের বাইরে থেকে একটা বড় গাড়ি ভাড়া করে ওরা রওনা হলো পুরুলিয়ার উদ্দেশ্যে। সেই বহু প্রাচীন চৌধুরী ভিলা। পেছনের সিটে ঘুমে ঢুলুঢুলু আয়ুষকে কোলে জড়িয়ে ধরে ড্রাইভারকে গৌরী বলল, দাদা, একটু সাবধানে চালাবেন। রাস্তার যা অবস্থা, ছেলেটা ঝাঁকুনিতে বারবার চমকে উঠছে। চিন্তা করবেন না দিদি, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরছি। রাস্তা একেবারে মাখনের মতো। 4-4.5 ঘন্টার মধ্যে পুরুলিয়ার সীমানায় নামিয়ে দেব। গাড়ির জানলার ওপাশে শাঁ শাঁ করে পিছিয়ে যেতে থাকলো কলকাতার ব্যস্ত শহর। একটা সময় বড় বড় শাল, শিশু আর নিম গাছের সারি চোখে পড়ল। সপ্তর্ষি জানলার কাছের ওপারে শূন্য দৃষ্টি মেলে চেয়েছিল। তার চোখের সামনে একে একে ভেসে উঠছে চৌধুরীদের শতাব্দীর ইতিহাস। পুরুলিয়া রাজবাড়ির প্রধান নায়েব ছিলেন তাদের প্রপিতামহ।
তার বিশ্বস্ততা আর বিচক্ষণতায় মুগ্ধ হয়ে স্বয়ং রাজা বাহাদুর দান করে গিয়েছিলেন কয়েকশো বিঘা নিষ্কণ্টক জমি। পরবর্তীতে রাজ দরবারের চাকরি ছেড়ে সেই জমিতেই পত্তন হয়েছিল চৌধুরী জমিদারির। কিন্তু আর 5টা শোষক জমিদারের মতো চৌধুরীরা ছিল না। প্রজাবৎসল মানসিকতায় তাদের বংশকে টিকিয়ে রেখেছিল প্রজন্মের পর প্রজন্ম। আজও চৌধুরী বাড়ির বিশাল চণ্ডী মণ্ডপে দুর্গাপুজো, কালী পুজো আর জগদ্ধাত্রী পুজোয় সারা এলাকার মানুষের ঢল নামে। দেশে বিদেশে যে প্রান্তেই থাকুক না কেন, রক্তের আর শিকড়ের টানে চৌধুরীদের ছেলে মেয়েরা এই সময়টায় ফিরে আসে নিজের ভিটেই। শুধু সপ্তর্ষিই পারেনি। চাকরির জটিল আবর্তে শিকাগোয় বসে কত অষ্টমী আর নবমীর অঞ্জলি যে সে পার করে দিয়েছে ওই ল্যাপটপের নীল স্ক্রিনের সামনে, তারই অত্যা নেই। আজ সে ফিরছে, কিন্তু একরাশ অপরাধ বোধ আর শোক বুকে চেপে। কি গো, শুনছো? বলছি, সামনে কোনো ভালো ধাবা পেলে একটু গাড়িটা দাঁড় করাতে বলো না। ছেলেটা ভোর থেকে বিস্কুট ছাড়া কিছুই মুখে দেয়নি। গৌরীর কথায় চমক ভেঙে বাস্তবে ফেরে সে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। 20 মিনিটের মধ্যে যৎসামান্য জলযোগ সেরে ওরা আবার গাড়িতে উঠে বসল। ধীরে ধীরে লাল মাটির গন্ধ বাতাসে স্পষ্ট হতে লাগল। রাস্তা যত কমছে, সপ্তর্ষির বুকের ভেতরটা ততই যেন ভারী হয়ে উঠছে। জানো গৌরী, বাবা মা যখন একসাথে সেই গাড়ি অ্যাক্সিডেন্টে চলে গেলেন, তখন আমার বয়স মাত্র 7 বছর। গোটা জগৎটা আমার কাছে অন্ধকার হয়ে গিয়েছিল। সেদিন এই জেঠিমাই আমাকে বুকে টেনে নিয়েছিল। আমি জানি গো, উনি তো তোমার মা। শুধু তাই নয় গৌরী, নিজের পেটের ছেলে শুভ্রাংশুদা বা রক্তিমের চেয়েও জেঠিমা আমাকে বেশি আগলে রেখেছিল। অথচ দেখো, আজ সেই মানুষটা চলে গেল, আর আমি শেষ কথা বলার সময়টুকুও পেলাম না। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষা এক বিস্তীর্ণ শ্মশান। শ্মশানের এক কোণে প্রাচীন এক অশ্বত্থ গাছের তলায় জ্বলছে এক বিশাল আকার ধনিকুণ্ড। আর সেই ধনির আলোয় বসে থাকতে দেখা যাচ্ছে একজন নারীকে। পরনে রক্তাম্বর, জটা জুটো মাথার উপরে চূড়ো করে বাঁধা, কপালে সিঁদুর আর চন্দনের রুক্ষ লেপন। তার সামনে মাটির সরায় সাজানো কালচে লোম, দাঁড় কাকের ছাটা পালক আর মাটির মালসা ভর্তি টাটকা রক্ত। বাতাসে ঘুরে বেড়াচ্ছে একটা ভ্যাপসা গন্ধ। ओम काल भैरवाय रक्त चामुंडाय श्मशानाधिपतये नमः। ओम काली माशनाय रिंग फट स्वाहा। গ্রহণ করো প্রভু, গ্রহণ করো। এই কাঁচা অর্ঘ্য তোমার চরণে সঁপে দিলাম। রক্তের ছিটে লাগা মাত্রই ধনির আগুন যেন লকলকিয়ে কয়েক হাত ওপরে লাফিয়ে উঠল। ধোঁয়া পাক খেয়ে ছড়িয়ে পড়ল চারপাশের বাতাসে। সন্ন্যাসিনী শূন্য দৃষ্টিতে চেয়ে রইল সেই আগুনের দিকে। তার শুকনো ঠোঁটে খেলে গেল এক নিষ্ঠুর ক্রূঢ় ব্যঙ্গের হাসি। আর মাত্র 10টা দিন, গুনে গুনে 10টা দিন। ভেবেছিস পাপের বোঝা জমিয়ে রাজবাড়ির মণ্ডপে ঢাক বাজিয়ে পার পেয়ে যাবি? তোদের ওই উঁচু বংশের দেমাগ, আভিজাত্যের অন্ধকার সব আমি এই শ্মশানের ছাইয়ের সঙ্গে মিশিয়ে দেব। ধনির আগুনের লাল শিখাগুলো মুহূর্তে রূপ নিল গাঢ় কুচকুচে কালো ধোঁয়ায়। সেই বিষাক্ত ধোঁয়া ঘুরপাক খেতে খেতে শূন্যে এক বিশাল কদর্য অবয়ব তৈরি করল। তার মাথার ওপর তীক্ষ্ণ একটা শিং, কোটরে জ্বলন্ত কাঠ কয়লার মতো লাল দুটো চোখ, আর মুখ বেয়ে ঝরে পড়ছে আঠালো কালচে লালা। জয় মাসান দেবের জয়। প্রভু, প্রভু আমার অঞ্জলি গ্রহণ করুন। তোর ডাকে মাসান দেব তুষ্ট হয়েছেন।
আর তার ইচ্ছে পূরণে তো আমি এসেছি, তোর ইচ্ছেও পূরণ হবে। কিন্তু মনে আছে তো কি প্রতিজ্ঞা তুই করেছিলিস? মনে আছে প্রভু, সব মনে আছে। শুধু শুধু ওদের তবে তাই হোক। সপ্তর্ষিদের গাড়ি শ্মশান ঘাটে পৌঁছাতে বেলা 12টা বাজল। দাহ কাজ শেষ হওয়ার পর ওরা সবাই যখন বাড়ি ঢুকল তখন ঘড়িতে সময় বেলা 3টে। বৈশাখের চড়া রোদ থমকে দাঁড়িয়েছে বাইরের প্রকাণ্ড বারান্দায়। দীর্ঘ কাঠের কড়ি বর্গার ছাদ বিশিষ্ট বিশাল বসার ঘরটায় একটা ভারী অন্ধকার জমেছে। সোফায় এলোমেলো চুলে বসেছিল বড় জেঠুর মেয়ে সোহিনী, যাকে ছোটবেলা থেকে সপ্তর্ষি বুলটি নামেই ডাকে। তার চোখ দুটো কান্নায় ফুলে লাল। সপ্তর্ষি এসে বুলটির পাশে বসল, মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর অত্যন্ত ধীর স্বরে বলল, বুলটি, গত রবিবার যখন ফোন করলাম তখনও তো জেঠিমা ভালোই ছিল। হঠাৎ কি এমন হলো রে যে 3 দিনের মধ্যেই সব শেষ হয়ে গেল? সোহিনী দাদার দিকে ফিরে কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় ঘরে ঢুকলেন কৃষ্ণদেব চৌধুরী, সপ্তর্ষির জ্যাঠা। বাবার উপস্থিতি টের পেতেই সোহিনী থেমে গেল। পরক্ষণে আসছি বলে উঠে চলে গেল। কৃষ্ণদেব বাবু কোনো কথা না বলে সপ্তর্ষির সামনের চেয়ারটায় বসলেন। তার চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে আছে। সপ্তর্ষির সামনে ঝুঁকে এসে বলল, জেঠু, তুমি একটু জল খাবে? শরীরটা বড্ড টেনেছে দেখছি। শরীরের আর কি দোষ বল? না, এখন আর কিছু নামবে না। তা তোর কোম্পানি কতদিনের ছুটি মঞ্জুর করলো? শুনলাম বছরান্তে আজকাল বড় কড়াকড়ি হয় ওসব বিদেশি চাকরিতে। ছুটি 2 মাসের মতো দিয়েছে জেঠু। পরিবারের অবস্থা শুনে ছুটি নিয়ে আটকায়নি। কিন্তু কিন্তু ওসব কাজের কথা ছাড়ো। আমি বুলটিকে জিজ্ঞেস করছিলাম, মানে জেঠিমার হঠাৎ, এর আগে তো এমন কখনো কিছু শুনিনি। হঠাৎ হঠাৎ কি হলো জেঠু? সবই নিয়তি রে বাপ, সবই নিয়তি। যাক গে ছাড়, তোর ওখানকার কি খবর বল? দেশে শুনলাম তেলের দাম নাকি আবার চড়চড় করে বাড়ছে। আর ওখানকার রাজনীতি নিয়ে তো খবরের কাগজে পাতার পর পাতা লিখছে। কি সব নির্বাচন নিয়ে ঝামেলা চলছে তোদের ওদিকে? সপ্তর্ষি অবাক হয়ে চেয়ে রইল মানুষটার দিকে, যে মানুষটার সহধর্মিনী এইমাত্র কয়েক ঘন্টা আগেই চিতায় ভস্মীভূত হয়েছেন। তিনি কিভাবে এহেন কথাবার্তা বলতে পারেন? তবে কি জেঠুর মাথা খারাপ হয়ে গেল? একটা কথা সপ্তর্ষি অনেকক্ষণ ধরেই জিজ্ঞেস করবে ভাবছিল, কিন্তু জেঠুর এমন আচরণের জন্য তার আর জিজ্ঞেস করা হলো না। এমন সময় পর্দা ঠেলে ঘরে ঢুকলো কৌরি। এসো বৌমা, বসো। তা আমাদের গুবলু সোনা কোথায়? তাকে যে দেখছি না। ও তো গাড়িতেই চোখ বুজে ফেলেছিল জেঠু। দোতলার দক্ষিণ কোণের বড় ঘরটায় শুয়ে দিয়ে এলাম, বেঘরে ঘুমোচ্ছে। মাঝে মাঝে গিয়ে তবে দেখে এসো, না হলে ভয় পেতে পারে। মানে একা রয়েছে তো, তাই আর কি। জেঠু, তুমি কিন্তু স্পষ্ট কিছু একটা লুকোচ্ছ। আমি বাড়ি ঢোকার পর থেকেই দেখছি সবার চোখে মুখে অদ্ভুত এক ভয়। মানে কি হচ্ছে বলো তো? কৃষ্ণদেব বাবুর হাত দুটো থরথর করে কাঁপছিল। তিনি সামনের দিকে ঝুঁকে এলেন, চোখ দুটো ঘরের প্রতিটি কোণে ঘুরিয়ে নিয়ে যেন দেওয়ালেরও কান আছে সেই বিষয়ে সচেতন হয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন। তোদের আমি ডাকতে চাইনি রে সপ্তর্ষি, কিন্তু রক্তের টান বলে কথা, না জানালেও পারতাম না। তবে যা বলছি অক্ষরে অক্ষরে মনে রাখবি। দিনের আলো থাকতে থাকতে যে যার কাজকর্ম মিটিয়ে এই চৌখাটের ভেতর ঢুকে পড়বি। কেন জেঠু? মানে হঠাৎ এসব বলছো কেন? ইদানিং এখানে বন্য জীবজন্তুর উপদ্রব বেড়েছে।
তাই দিনের বেলাতেও আমরা পারতপক্ষে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে আসি। সন্ধ্যার অন্ধকারে আমরা কেউ আর বেরোই না। এই তো 1 সপ্তাহ আগে ওপাড়ার হরিশবাগদির 7 বছরের ফুটফুটে ছেলেটাকে এক বিভৎস জন্তু তুলে নিয়ে যায়। পরদিন সকালে শ্মশানের পেছন থেকে পাওয়া যায় বাচ্চাটার আধ খাওয়া রক্তাক্ত কঙ্কাল। এরপর বন্দুকধারী ফরেস্ট গার্ডের গাড়ি সারা রাত টহল দিত, কিন্তু 3 দিন আগে সেই পেট্রোলিং টিমের এক জওয়ানকে জিপ থেকে টেনে নিয়ে যায় সেই জানোয়ার। পরদিন জওয়ানের ছিঁড়ে যাওয়া উর্দি আর শেষ সময় হাতে ধরা বন্দুকটা পাওয়া গিয়েছিল কেবল। মানুষটার আর চিহ্ন মিলল না। তারপর থেকে রেঞ্জারের দলও পাহারা বন্ধ করেছে। গৌরী আর সপ্তর্ষি বিস্মিত দৃষ্টি নিয়ে শুনে চলেছে। কৃষ্ণদেব বাবু আরো বললেন, তাছাড়াও এখানে এক অজানা রোগ দেখা দিয়েছে, অনেকটা আগেকার দিনের গুটি বসন্তের মতো। পাশের পাড়াতে বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এখানকার স্থানীয় হাসপাতালেও ডাক্তারবাবুরা বুঝে উঠতে পারছে না, শুধু বলছেন এই রোগ ভীষণ ছোঁয়াচে। আপাতত কোনো চিকিৎসাতেই সারানো সম্ভব হচ্ছে না। তাই যে পরিবারে এই রোগ দেখা দিচ্ছে তাদেরকে বাড়ি থেকে বেরোতে মানা করা হচ্ছে, যাতে তার সংস্পর্শে এসে বাকিদের মধ্যেই রোগ না ছড়ায়। কিন্তু তারপরেও অদ্ভুতভাবে আটকানো যাচ্ছে না রোগটা। তোদের জেঠিমা যখন হাসপাতালে ভর্তি হলো বুকে ব্যথা নিয়ে, তারপরে সেখানেই কোনোভাবে এই রোগের সংক্রমণ হয়েছিল ওনার শরীরে। হয়তো হাসপাতাল থেকেই কোনোভাবে সেই রোগ বাসা বেঁধেছিল। আর মাত্র 3 দিনের মধ্যেই সব শেষ, সব শেষ। রাত তখন 2:30 পেরিয়েছে। দোতলার বিশাল ঘরটায় ঘুমে একেবারে তলিয়েছিল সপ্তর্ষি। হঠাৎ করে ওর শ্বাস প্রশ্বাস আটকে এলো। সপ্তর্ষির মনে হলো তার পাঁজরের হাড়গুলোর ওপর কেউ যেন কয়েকশো মন চাপিয়ে দিয়েছে। বুকের খাঁচাটা ভেঙে গড়িয়ে যাওয়ার উপক্রম। চাইলেও একটা আঙুল নাড়াতে পারছে না সে। শরীরের প্রতিটা স্নায়ু যেন অকেজো হয়ে গিয়েছে। বহু কষ্টে চোখের পাতা দুটো সামান্য ফাঁক করতেই তার শিরা উপশিরায় রক্ত চলাচল যেন স্তব্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারের ভেতর স্পষ্ট দেখা যাচ্ছে তার বুকের ওপর উবু হয়ে বসে আছে এক কুচকুচে কালো লোমশ অবয়ব। তার বিকৃত চোয়ালের চারপাশ চিরে বেরিয়ে এসেছে 4-4টে বাঁকানো দাঁত। দানবটার হাঁ করা মুখের ভেতর থেকে এবার একটা লকলকে জিভ বেরিয়ে এলো। সেই জিভ সাপের মতো কিলবিল করতে করতে সপ্তর্ষির গলা পেঁচিয়ে ধরল। 1 পাক, 2 পাক, তারপর লোহার বেড়ির মতো চেপে ধরতে লাগলো সপ্তর্ষির শ্বাসনালীটা। ওই অভয়বের মুখ থেকে চ্যাটচেটে বিষাক্ত লালা রস ফোঁটা ফোঁটায় পড়ছে সপ্তর্ষির বুকের খালি চামড়ায়। সেই স্পর্শে চামড়া যেন অ্যাসিডের মতো ছ্যাঁকা খেয়ে জ্বলে উঠছে। আর মাত্র কয়েকটা দিন, তোর সময় আগত। এই কটা দিন বউ বাচ্চাকে তুই চোখ ভরে দেখে নে। এই তোর শেষ দেখা। সপ্তর্ষির চোখের মনি দুটো উল্টে যাচ্ছে। চোখ মুখ দিয়ে রক্ত ফেটে বেরোনোর মতো যন্ত্রণা। সে চিৎকার করে গৌরীকে ডাকতে চাইছে, কিন্তু তার ফাঁকা বুক চিরে বেরোচ্ছে শুধু গোঙানি। সেই গোঙানির শব্দেই বোধহয় পাশে শুয়ে থাকা গৌরীর ঘুমটা ভেঙে যায়। ধর্মনি ওঠে সে। স্বামীকে এই অবস্থায় দেখে সে স্তম্ভিত হয়ে যায়। ওগো ওগো, কি হলো তোমার? এমন করছো কেন? এই
এই শুনছো, কথা বলছো না কেন? কি হলো? চোখ খোলো। গৌরীর এই স্পর্শে যেন কোনো অতলান্ত পাতাল থেকে সপ্তর্ষি এক লহমায় আছড়ে এসে পড়ল বাস্তবের মাটিতে। জিভের সেই ফাঁস, বুকের ওপরে সেই পৈশাচিক ওজন মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। ধরফর করে উঠে বসল সপ্তর্ষি। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, সারা শরীর থরথর করে কাঁপছে। কি হয়েছে বলো তো? তুমি তুমি এমন সিলিংয়ের দিকে তাকিয়ে ওভাবে গোঙাচ্ছিলে কেন? এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে ভয়ার্ত দৃষ্টিটা গোটা ঘরে বুলিয়ে নিল সে। বড় বড় নিঃশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক হলো। তারপর ধীরে ধীরে বলল, না না, কিছু না, মনে হয় স্বপ্ন দেখছিলাম। ভোরের নরম আলো জানলা দিয়ে সপ্তর্ষির মুখে এসে পড়তেই চোখটা খুলে গেল তার। গত রাতের সেই ভয়ানক অনুভূতিগুলো ভোরের আলোয় যেন এক লহমায় ধুয়ে মুছে গেল। পাশে শুয়ে তখনও বেঘরে ঘুমোচ্ছে গৌরী আর ছোট্ট আয়ুষ। সপ্তর্ষি ওদের জাগাল না, নিঃশব্দে বিছানা ছেড়ে নিচে নামল। বাড়ির বাইরে পা রাখতেই রাঙা মাটির সোঁদা গন্ধ আর ঠান্ডা বাতাসটা তার গোটা শরীর জুড়িয়ে দিল। শিকাগোর কংক্রিটের জঙ্গল পেরিয়ে বহু বছর পর এমন নির্ভেজাল ভোর দেখছে সে। মনের ভারী ভাবটাও অনেকটা হালকা হলো। আনমনে হাঁটতে হাঁটতে চৌধুরী বাড়ির চত্বর ছাড়িয়ে গ্রামের প্রধান মেঠো পথ ধরে এগোতে লাগলো সপ্তর্ষি। এই রাঙা মাটির পথে কতদিন পর আবার হাঁটছে সে। রাস্তার দুধারে অযত্নে বেড়ে ওঠা বাবলা আর মনসা গাছের জটলা, ফুরফুর করে বাতাস বইছে। মনের এত কষ্টের মধ্যেও এই পরিবেশটা যেন বড় ভালো লাগলো সপ্তর্ষির। হাঁটতে হাঁটতে সে চলে এলো গ্রামের সীমানায়, যে পথটা সোজা চলে গিয়েছে সদরের পিচ রাস্তার দিকে। চারপাশটা অস্বাভাবিক রকম ফাঁকা, একটা রাখাল বা চাষিরও দেখা নেই। এমন সময় ডাকটা পিছন থেকে শুনতে পেল সে। ঘাড় ঘুরিয়ে দেখল রামু কাকা ছুটতে ছুটতে আসছে। কিছুক্ষণের মধ্যেই কাকা কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ও ছোট বাবু, আপনি এই সময় এইখানে একা একা দাঁড়িয়ে আছেন? আরে রামু কাকা, তুমি এত সকালে কোত্থেকে আসছো? এই সকাল সকাল একটু খোলা বাতাসে হাঁটতে বেরোলাম। কতদিন মেঠো পথে হাঁটি না, শান্তি। ভগবান রক্ষা করেছেন ছোট বাবু, আপনি আর এক পা ওই জঙ্গলের পথের দিকে আগাবেন নাই। গায়ের যে কি অবস্থা, সে কি আপনি কিছু জানেন নাই? হ্যাঁ, জেঠু বলছিল বটে, জীবজন্তুর উপদ্রব বেড়েছে, কিন্তু দিনের আলোতেও কি এত ভয়? ও শুধু বুনো জানোয়ার হলি তো লেটা শুকিয়ে যেত বাবু। সাক্ষাৎ সমুন নেমে এসেছে আমাদের শালবনীতি। আচ্ছা, কি ব্যাপার বলো তো? না মানে কালকে থেকেই দেখছি তোমরা সব এমন করছো কেন? পরশু রেতে ও পাড়ার সনাতন মাসির বড় ছেলেটা শ্মশানের ধারের খামার বাড়িতে পাহারা দিচ্ছিল। সকালে গিয়ে লোকে দেখে গোটা খামার রক্তে ভেসে যাচ্ছে, চালের বাতা ভেঙে ঝুলছে দেহটা, আর সনাতনের মুন্ডুটা শাল গাছের মগ ডালে। কাল সাজের বেলায়ও ডাঙাপাড়ার দুই রাখাল ছোকরা আর বাড়ি ফেরে নাই। সকালে সকালে পাওয়া যায় শুধু তাদের রক্ত মাখা চটি। কি বলছো রামু কাকা? এত বড় বড় কাণ্ড ঘটছে, অথচ পুলিশ প্রশাসন কিছুই করছে না? পুলিশ বাবু, পুলিশ তো সেই জাওয়ানের লাশ উধাও হওয়ার পরতেই সূর্যি ডুবলি আর শালবনের সীমানায় পা দেয় নাই। তার উপরে তো ঘরে ঘরে সেই নরক ব্যাধি, গায়ে
গায়ে কালসে ফসকা ফুটি চামড়া ফসে ফসে লোক মরছে। যে ঘরে ঢুকছে সেই ঘরের কাউরেই আর আস্ত রাখছে নাই। সপ্তর্ষির হাত দুটো শক্ত করে ধরে রামু কাকা মিনতির সুরে বলে, ছোট বাবু, আপনারে আমি সেই ছোট্টটিতে দেহে আসছি। বড় বাবু হয়তো সব কথা মুখ ফুটে বলতে পারবেন নাই, কিন্তু আমার কথাটা শুনেন বাবু। আজই বেলা থাকতে থাকতে বউ দিদিমণি আর খোকা বাবুরে নে আপনি গাছেরে চলে যান। কিন্তু আজই চলে যাব? কিন্তু জেঠিমার কাজ আর জেঠুকে এই অবস্থায় ফেলে? এই গ্রাম এই ভিটে এখন আর ভালো নেই বাবু। আধার নামলি মাটিতে অপদেবতা হেঁটিয়ে বেড়ায়। দোহাই আপনার ছোট বাবু, খোকা বাবুর মুখের দিকিছে আর এক মুহূর্ত দেরি করবেন নাই। কালকে সকাল দেখবার আগেই গাছ হারুন ছোট বাবু। এসব কথা শুনতে শুনতে সপ্তর্ষির মনের ভেতর জমে থাকা সেই খটকাটা আবারও চাকার দিয়ে উঠল। বাড়ি ফিরে আসার পর থেকেই সে খেয়াল করছে, বড় জেঠুর মেজ ছেলে রক্তিম আর মেয়ে সোহিনী বাড়িতে থাকলেও বড় ছেলে শুভ্রাংশু নেই। এমনকি জেঠুকে জিজ্ঞেস করলেও তিনি কেমন যেন রুক্ষভাবে এড়িয়ে গিয়েছেন। এই সুযোগ রামু কাকার থেকে খবর নেওয়া দরকার। কাকার কাঁধে হাত রেখে দৃষ্টি তীক্ষ্ণ করে সে বলল, ঠিক আছে রামু কাকা, তোমার কথা আমি মাথায় রাখছি, কিন্তু তার আগে আমাকে একটা সত্যি কথা বলো তো, শুভ্রাংশুদা কোথায়? মাকে দেখতেও সে এলো না। শুভ্রাংশু নামটা শোনা মাত্রই রামুর চোখ যেন ছানা বড়া হয়ে গেল। এমনভাবে সে চমকে উঠল যেন সপ্তর্ষি কোনো নিষিদ্ধ কথা উচ্চারণ করে ফেলেছে। না না ছোট বাবু, মেজ বাবুর কথা আমারে শুধবেন নাই। আমি সামান্য রাঁধুনি বামুন, পেটের দায়ে কাজ করি। বড় বাড়ির অন্দর মহলের কথা আমার মুখে আনা বারণ আছে বাবু। রামুর হাতটা শক্ত করে চেপে ধরল সপ্তর্ষি। রামু কাকা, আমি স্পষ্ট বুঝতে পারছি বাড়িতে কিছু একটা চেপে রাখা হচ্ছে। জেঠিমা চলে গেলেন, অথচ তার বড় ছেলে কাছে নেই। বলো রামু কাকা, বলো শুভ্রাংশুদা ঠিক কোথায় আছে, আমাকে বলো। ছোট বাবু, আপনি তো বহু বছর গায়ের বাইরে। আপনি যখন গায়ে ছিলেন না, তখন এই গায়ে অনেক কিছু ঘটে গিয়েছে বাবু। কি হয়েছে কাকা, আমাকে বলো। মেজো বাবু কোনোদিনই সোজা রাস্তায় চলতো নে, সে তো আপনি কম বেশি জানেন। বয়স যত বাড়ল মোষের মতো একগোয়ে হয়ে উঠল। মদ, গাঁজা, জুয়া আর ওই সদরের বকাটে ছোকরাদের সাথে আড্ডা। তো ওর অত্যাচারে গায়ের ভদ্রলোকের হাঁটা চলা দায় হয়ে উঠেছিল। বড়বাবু কত লাঠি পেটা করলেন, মা ঠাকুরন কেঁদে ভাসালেন, কিন্তু মেজো বাবুর স্বভাব শুধরাইল নাই। সে তো আমি কলকাতায় চাকরি পাওয়ার আগেও দেখে গেছি যে ও কেমন বেপরোয়া ছিল, কিন্তু এখনও কোথায়, মানে বাড়ি ছাড়া কেন? আজ থেকে বছর 6 আগে হঠাৎ করেই মেজবাবু আর ওই তার 3টি বদমাস বন্ধু সব কটায় এক রেতের মধ্যেই গ্রাম দিয়ে উধাও হলো। উধাও মানে? 4টে জোয়ান ছেলে হঠাৎ করে উধাও হয়ে গেল, পুলিশে খবর দেয়নি? পুলিশই বড়বাবু মিসিং ডায়েরি করেছিলেন বটে। থানা পুলিশ, সদরের হাসপাতাল, তারপর ওই খবরের কাগজের নাম, অনেক খোঁজাখুঁজি হলো, কিন্তু ছোটবাবু আজ পর্যন্ত ওই 4 জনের কোনো হদিশ কেউ পাইল নাই। শুভ্রাংশুর নিরুদ্দেশের কথা শুনতে শুনতে সপ্তর্ষির বুকের ভেতর অনেক বছর আগের এক পুরনো চাপা ক্ষত হঠাৎই মোচড় দিয়ে উঠল। অতীতের এক মায়াবী মুখ চোখের সামনে ভেসে উঠতেই মনটা আবার অস্থির হয়ে গেল। আচ্ছা রামু কাকা, আমাকে আমাকে আর একটা কথা বলবে? টুসি এখন কোথায়, কেমন আছে ও, কিছু জানো? টুসি নামটা শোনা মাত্রই রামু কাকার মুখের সমস্ত রক্ত যেন এক নিমেষে শুষে নিল কেউ। কি এক উদ্বেগ যেন খেলে গেল তার চোখের তারায়। সভয়ে সপ্তর্ষির মুখের দিকে তাকালো সে।
টুসি, আপনার টুসির কথা মনে আছে? সে কি রামু কাকা, মনে থাকবে না? আরে এই যে আমি এখনো হেঁটে চলে বেড়াচ্ছি, সে যে তার জন্যই। আমাকে যখন সাপে কেটেছিল, ওই কমলি মাসি আর টুসির সেবাই তো আমাকে সাক্ষাৎ জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল। টুসির সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল জানো। কিন্তু কলকাতায় চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার ঠিক আগের দিন জেঠুর থেকে শুনলাম কমলি মাসি নাকি তরাইয়ের দিকে ভিন গায়ে টুসির বিয়ে ঠিক করেছে। আশ্চর্য হয়েছিলাম জানো কাকা। কমলির সাথে আমার এত কথা হয়, কই কই সে তো আমায় তার বিয়ের খবর জানায়নি। সেদিন আমায় শহরে যাওয়ার ট্রেন ধরতেই হবে। আমি তার ভিতরও ছুটলাম টুসিদের বাড়ির দিকে। যাকে ওর বিয়ে কোথায় হবে কে জানে, আর কোনোদিনও যদি দেখা না হয়, তাই শেষবারের মতো দেখা করতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি ওদের বাড়িঘর বন্ধ, ভিটেই কেউ ছিল না সেদিন। অগত্যা ফিরে এলাম, বন্ধুর সাথে দেখাও করতে পারলাম না, আমার ইন্টারভিউয়ের খবরটাও দিতে পারলাম না, আর তার বিয়ের খবরও নেওয়া হলো না। তারপর তো কলকাতায় চাকরি, সেখান থেকে বিদেশে পাড়ি। টুসির আর কোনো খোঁজ আমি পাইনি। ওর খবর কি কিছু জানো রামু কাকা? চোখ নামিয়ে নিল রামু কাকা। সপ্তর্ষির চোখের দিকে তাকাতে পারল না। হ্যাঁ ছোট বাবু, বড় বাবু যা বলেছিলেন সেটাই তো ঠিক কথা। আপনি কলকাতায় চলে যাওয়ার পরেই কমলি ওর ওই মাইয়ারে নিয়ে সেই যে গা ছাড়লো, আর কোনোদিন এই শালমুনিতে ফিরে আসে নাই। ভিন গাই ঘর সংসার পেতেছে হয়তো, কি জানি না ঠিক। এই সময় রামু কাকার মুখের দিকে যদি সপ্তর্ষি চাইতো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারত রামু কাকা প্রাণপণে কিছু একটা গোপন করার চেষ্টা করছে। বাড়ি ফিরে দোতলার ঘরে পা রাখতেই দৃশ্যটা দেখে সপ্তর্ষির বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। খাটের এক পাশে বসে গৌরী আয়ুষের মাথায় জলপট্টি দিচ্ছে, আর বিছানায় শুয়ে ছোট্ট আয়ুষ কি এক অস্বস্তিতে একভাবে এপাশ ওপাশ করে যাচ্ছে। কোথায় গেছিলে গো তুমি? দেখো না, হঠাৎ কেমন নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে পড়লো ছেলেটা, সারা গা পুড়ছে। থার্মোমিটার দিয়ে দেখলাম 104 ডিগ্রি। হঠাৎ এত জ্বর? সত্যি তো গা যে পুড়ে যাচ্ছে। জেঠুকে জানিয়েছো? হ্যাঁ, জেঠু ওপাড়ার ডাক্তারবাবুকে আনতে গাড়ি পাঠিয়েছেন, কিন্তু ছেলেটা কেমন ছটফট করছে দেখো। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলেন গ্রামের প্রবীণ চিকিৎসক মদন মোহন ডাক্তার। বয়সের ভারে নুচ্ছ, চোখে ভারী চশমা আটা। তিনি স্টেথোস্কোপ দিয়ে আয়ুষকে ভালো করে পরীক্ষা করলেন। বুক বা পেট কোথাও অস্বাভাবিকতা কিছু টের পেলেন না। সপ্তর্ষি আর গৌরীকে আশ্বস্ত করলেন, গরম ঠান্ডায় এই সমস্ত সাধারণ জ্বর হয়েছে এই যা। সপ্তর্ষির মনে ততক্ষণে অন্য আশঙ্কা জেগেছে। গ্রামের সেই অজ্ঞাত মড়কের লক্ষণ নয় তো এ? সে কথা ডাক্তারবাবুকে জানাতেই তিনি সম্পূর্ণ উড়িয়ে দিলেন। কিছু ওষুধ এবং কপালে জলপট্টি দেওয়ার পরামর্শ দিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন আজ রাতে তিনি জরুরি কাজে বর্ধমান যাচ্ছেন, তাই যে ওষুধগুলো তিনি দিয়েছেন সেগুলো যেন নিয়মিত খাওয়ানো হয়। পরশু সকালে তিনি আবারও এসে দেখবেন। কিন্তু রাত যত বাড়তে লাগলো, ডাক্তারের সমস্ত আশ্বাস যেন ধুলোয় মিশে যেতে থাকল। 11টা বাজতেই আয়ুষের জ্বর আবারও সেই 104-এ পৌঁছালো। জলপট্টি দিয়ে উত্তাপ এক বিন্দু কমানো যাচ্ছে না। ওগো, এ কি সর্বনাশ হলো! একবার এদিকে এসো, দেখো শিগগির। আয়ুষের পিঠ আর বুকের ওপর থেকে জামাটা সরাতেই সপ্তর্ষির চোখের সামনে আধার নেমে এলো যেন। বাচ্চাটা নরম চামড়ায় গজিয়ে উঠেছে কুচকুচে কালচে ফোসকা আর দানাদার ক্ষত। অবিকল সেই জেঠুর বর্ণনার মতো, যে রোগের কথা শুনেই শিউরে উঠেছিল সকলে।
তবে কি সেই বিষ বাষ্প আজ তাদের সন্তানকে গ্রাস করতে চলেছে? বাড়ির বাকিদেরকে ডেকে দেখাতেই সকলের মধ্যেই উত্তেজনা ছড়ালো। কিছুক্ষণের ভেতর আলোচনা করে ঠিক করা হলো সপ্তর্ষি নিজে বাড়ির গাড়িটা ড্রাইভ করে সদর হাসপাতালে ছেলেকে নিয়ে যাবে। রক্তিম আর গৌরীও সঙ্গ নিল। গভীর অন্ধকারের বুক চিরে তীব্র গতিতে ছুটে চলেছে গাড়ি। বাইরে কালবৈশাখীর মেঘ জমতে শুরু করেছে। হেডলাইটের হলুদ আলো ব্যতীত চরাচরের সমস্ত আলোই প্রায় শূন্য। হঠাৎ একটা জায়গায় এসে গাড়িটা বিকট শব্দে ব্রেক কষল। হেডলাইটের আলোয় দেখা গেল গাছের মোটা একটা ডাল আড়াআড়ি ভাবে রাস্তা জুড়ে পড়ে আছে। শিট, এসব আজই হতে হলো। গাড়ি থেকে তড়িঘড়ি নামল রক্তিম আর সপ্তর্ষি। এতটুকু বাক্য ব্যয় না করে ডালটাকে অতি কষ্টে রাস্তার একপাশে ঠেলে সরালো। এতক্ষণ একটু একটু করে ফুঁসতে থাকা আকাশ এবার প্রবল রূপ ধারণ করল। ঝড় উঠল। রাস্তার দুধারে জঙ্গলের ভেতর থেকে একটা ধুলোর ঘূর্ণি শুরু হলো। চোখ মেলায় যেন তাই হয়ে উঠল ওদের। রক্তিম, বাদিকের শর্টকাটটা ধরছি। ঝড় যেভাবে বাড়ছে, দেরি করা ঠিক হবে না। রক্তিম হয়তো কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু সে আর সময় পেল না। তার আগেই সপ্তর্ষি পাকা রাস্তা ছেড়ে অসমতল মাটির রাস্তায় নামিয়ে দিল গাড়ি। সেই রাস্তা ধরে কিছুটা এগোতেই গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। স্টার্ট নে, কাম অন, স্টার্ট নে। ভাগ্য আজ ওদের সঙ্গী নয়। সপ্তর্ষি প্রাণপণে চাবি ঘুরিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ বাতাসের গতি যেন আরো বাড়ল। ধুলোর ঝড়টা এখন তাদের গাড়িকে কেন্দ্র করে ঘুরছে। এমন সময় হঠাৎ গাছের একটা বড় ডাল সশব্দে আছড়ে পড়ল গাড়ির উইন্ডশিল্ডের ওপর। চোখের পলকে সামনের উইন্ডশিল্ডের শত শত ধারালো কাঁচের টুকরো বুলেটের মতো ছিটকে এসে বিঁধে গেল সামনের সিটে বসে থাকা সপ্তর্ষি আর রক্তিমের সারা মুখে, চোখে আর গলায়। রক্তিম, কোনো উত্তর এলো না রক্তিমের দিক থেকে। তার কপাল চিরে কাঁচের প্রকাণ্ড টুকরোগুলো ঢুকে গিয়েছে। সপ্তর্ষি তড়িঘড়ি তার নাকের কাছে হাত দিয়ে আশ্বস্ত হলো। শ্বাস চলছে, অর্থাৎ রক্তিম জ্ঞান হারিয়েছে। গৌরী, এবার পিছনে তাকালো সপ্তর্ষি। সেখানে গৌরী ছেলেকে আঁকড়ে ধরেই এলিয়ে পড়ে আছে সিটের ওপর। দুমড়ে যাওয়া গাড়ির দরজা ঠেলে খুলে হুড়মুড় করে বেরিয়ে এলো সপ্তর্ষি। পিছনের দরজাটা খুলে গৌরীর কাছে পৌঁছে তার শরীর ধরে ঝাঁকাতে লাগলো। গৌরীর কোনো হুঁশ নেই। ছেলেটার শরীরও জ্বরে পুড়ে যাচ্ছে। সেও বেহুশ হয়ে মায়ের কোলের মধ্যে পড়ে। কি করব এখন? এখন কি করব? রক্তে ভেসে যাচ্ছে সপ্তর্ষির জামা। আবারও গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো সে। আমাকে সাহায্যের জন্য যেতে হবে। আশপাশ থেকে কাউকে ডেকে আনতে হবে। কি করি? কি করব এখন? কোন দিকে যাব আমি? হে ভগবান! পকেট থেকে মোবাইলটা বার করে ফ্ল্যাশ জ্বালিয়ে উদ্দেশ্যহীনের মতো এদিক ওদিক ছুটতে শুরু করলো। কয়েক পা এইভাবে এগোতেই হোঁচট খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সে। সামলে নিয়ে আলোটা মাটির দিকে ফেলতেই ফ্ল্যাশের আলোয় দেখল পোড়া কাঠ, ভাঙা সরা, মানুষের করটির টুকরো। হে ঈশ্বর, আমি কোথায় এলাম? যে স্থানে এসে সপ্তর্ষি পৌঁছেছে সেটা লোকালয় থেকে অন্তত 8 মাইল দূরে হবে। একটু আগের শুরু হওয়া দুর্যোগটা
এখন হঠাৎ করে যেন থেমে গিয়েছে। না না, সপ্তর্ষিকে এভাবে পড়ে থাকলে চলবে না। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো সে। না 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 না, আমাকে আমাকে খুঁজে দেখতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আশেপাশে কেউ থাকবে। আমাকে খুঁজে দেখতেই হবে। হে ঈশ্বর! মোবাইলের ক্ষীণ আলোকে সম্বল করে কিছুটা এগোতেই চারপাশের নিকষ কালো অন্ধকারের ভেতর হঠাৎ কিছুটা দূরে দাউ দাউ করে জ্বলে ওঠা একটা ধুনির আগুন নজরে পড়ল। সাহায্যের আশায় পা টেনে টেনে এগোতে লাগলো সেই দিকে। কাছাকাছি আসতেই জায়গাটা বুঝতে পারল সে। জঙ্গলের ভেতর এটা একটা খোলা প্রান্তর। পরক্ষণে আরো একটা বিষয় বুঝতে পেরে তার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত করালো। সে কোনো একটা শ্মশান ভূমিতে এসে পড়েছে। ওই তো প্রকাণ্ড এক ধুনির সামনে বসে আছেন এক নারী, পরনে রক্তাম্বর, জটা জুটো চূড়ো করে বাঁধা, কপালে সিঁদুরের রেখা। সপ্তর্ষি তার দৃষ্টির গণ্ডির মধ্যে যেতেই হাসতে হাসতে সে বলল, কমলি মাসি, কমলি মাসি, তুমি? হ্যাঁ রে, আমি তোদের সেই হতভাগী টুসির মা। তোদের উঁচু বংশের পাপের শিকার হয়ে আমার মেয়েটার শ্মশানের ধুলোয় মিশে গেল। আমার স্বামী গলায় দড়ি দিল, আর তোরা তোরা বিদেশে বসে সাহেব সেজে সুখে সংসার করবি। আমাদের ভিটে ছাড়া করে দিব্যি আছিস বল? আজ তোদের এই চৌধুরী বংশের ইতি টানবো আমি। কমলি মাসি, কি বলছো এসব? আমি আমি তো টুসি। আমি আমি থাম, তোর কাছে আর কিছু শোনার নেই আমার। অগ্নিকুণ্ডে এক মুঠো কালচে ধুনো ছুড়ে দিয়ে দুই হাত প্রসারিত করে আহ্বান করল সে। হে কালমাশানের দুধ, প্রেতরাজ, প্রকট হও, তোমার বলিদান গ্রহণ করো প্রভু। সঙ্গে সঙ্গে ধুনি থেকে নির্গত ধোঁয়াগুলো জমাট বাঁধতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়ার ভেতরে ফুটে উঠল একটা অবয়ব, সেই কালান্তক বিভীষিকা। সপ্তর্ষি একে দেখেছে। রাতের সেই দুঃস্বপ্নে এই বিভীষিকাকে সে দেখেছে। তার ভাটার মতো জ্বলতে থাকা চোখ দুটো দিয়ে ঠিকরে বেরোচ্ছে আদিম হিংস্রতা। এক লাফে সেই কালচে লোমশ শরীরটা এসে আছড়ে পড়ল সপ্তর্ষির ওপর। তার লোহার মতো শক্ত নখরযুক্ত থাবা সপ্তর্ষির গলাটা চেপে ধরল। এতটুকু বাতাসের জন্য ছটফট করতে লাগলো তার শরীরটা। এভাবে যখন সপ্তর্ষির চেতনা ধীরে ধীরে অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, থাম। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে সপ্তর্ষি কেবল দেখতে পেল রক্তাম্বর পরিহিত বিশাল জটাজুটোধারী এক দিব্য পুরুষ তাকে দু হাতে মাটি থেকে তুলে কোলে টেনে নিলেন। ততক্ষণে ঝড়ের তোড় পুরোপুরি থেমেছে। দেখা গেল কৃষ্ণদেব চৌধুরী এসে দাঁড়িয়েছেন সেই জটাধারী বাবার পাশে। এই বাবা হলেন কৃষ্ণদেব চৌধুরীর গুরুদেব অমরনাথ আচার্য। গুরুদেবের সাথে ওনার দুই শিষ্যও এসেছেন। কিন্তু কৃষ্ণদেব চৌধুরী সামনে তাকিয়ে যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। কমলিকে দেখে চমকে উঠলেন তিনি। পরক্ষণে তার সে ভাব কেটে গেল। বোধহয় নিজের ভুল বুঝতে পেরে কিছু একটা ভেবে হাত জোর করে মিনতির সুরে বললেন, কমলি, কমলি, ক্ষমা করে দে মা, আমি তোর প্রতি অবিচার করেছি। আচ্ছা, তোর যত রাখতো আমার উপর, তুই আমাকে শাস্তি দে। সপ্তর্ষিরা এসবের কিছুই জানে না, ওদের কোনো দোষ নেই রে।
ওদের ছেড়ে দে মা, ছেড়ে দে। ছেড়ে দেব? তোদের সাজানো সংসারকে শ্মশান বানিয়ে দেব আমি, শ্মশান করে দেব। কেউ বাঁচবি না তোরা, কেউ না। কমলি ততক্ষণে তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার হাতের মুঠোয় কিছু একটা। মুহূর্তে সে জিনিস মাটিতে নিক্ষেপ করতেই উপস্থিত বাকি সকলে এবং কমলির মাঝখানে 20 হাত উঁচু এক দুর্ভেদ্য অগ্নিকুণ্ডের পরীক্ষা জ্বলে উঠল। দেখতে দেখতে সেই আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইল। ওং হ্রিং মহাবল পরক্রমায় পবন পুত্রায় হুং ফট স্বাহা। ওং হ্রিং মহাবল পরক্রমায় পবন পুত্রায় হুং ফট স্বাহা। গুরুদেব হাতের কোমণ্ডলু থেকে শান্তি জল ছিটিয়ে দিলেন। সেই মন্ত্রপুত জলের স্পর্শ পেতেই দানবীয় অগ্নি পরীক্ষা ধীরে ধীরে মাথা নোয়াতে লাগল। কিছুক্ষণের মধ্যেই সেটা সম্পূর্ণ মাটিতে মিশে গেল। রাশি রাশি ধোঁয়া ওপরের দিকে উঠতে শুরু করল। যতক্ষণে ধোঁয়া কাটল ততক্ষণে কমলি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। অচিন্ত, ভবানী, দাঁড়িয়ে থাকার সময় নেই। সপ্তর্ষি আর রক্তিমকে এখনই সদরের হাসপাতালে পাঠাতে হবে। কৃষ্ণদেব, মন শক্ত করো। সদরের হাসপাতালে সপ্তর্ষি, রক্তিম আর ছোট্ট আয়ুষকে ভর্তি করিয়ে যখন গাড়িটা চৌধুরী বাড়িতে ফিরে এলো তখন পূবের আকাশ সবে ফর্সা হতে শুরু করেছে। দোতলার দক্ষিণ কোণের ঘরটায় গুরুদেবের জন্য সামান্য ফল আর গরম দুধের ব্যবস্থা করা হয়েছিল। হাত মুখ ধুয়ে গুরুদেব আসন পেরি হয়ে বসলেন। দরজার ওপাশে এসে মাথা নিচু করে দাঁড়ালেন কৃষ্ণদেব আর গৌরী। এসো কৃষ্ণদেব, ভেতরে এসো। মা গৌরী, তুমিও বসো। সপ্তর্ষি ঠিক আছে গুরুদেব। ডাক্তাররা বলেছে রক্তিমও বিপদমুক্ত, কিন্তু কিন্তু রক্তিমের জ্ঞান এখনো ফেরেনি। আমি তো কিছুতেই ওদেরকে ছেড়ে আসতে চাইছিলাম না। আর আর আমার ছেলেটা, ওর গায়ের ফোসকাগুলো। চিন্তা নেই মা, আমার শিষ্যরা সারা রাত হাসপাতালে থাকবে। প্রয়োজন মতো সমস্ত ব্যবস্থা তারা নেবে। তুমি এখন একটু শান্ত হও দেখি। খানিক থেমে গুরুদেব আবার বললেন, পার্থিব ওষুধের কাজ ডাক্তাররা করেছে মা, কিন্তু এই ব্যাধির শিকড় মাটির গভীরে, আর সেইটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। কৃষ্ণদেবের দিকে স্থির দৃষ্টি রেখে তিনি বললেন, কৃষ্ণদেব, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করার জন্য ডেকে পাঠিয়েছি। গুরুদেব, গুরুদেব, আমি বড় অন্যায় করে ফেলেছি গুরুদেব। আর আর তার সাজাই ভুগতে হচ্ছে সকলকে। অর্থের দম্ভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আজ এই যা কিছু হচ্ছে তার জন্য আমি দায়ী গুরুদেব। আমি কি করে সামলাবো এসব? আমাকে বাতলে দিন গুরুদেব। আমার জন্য ছেলে মেয়ে, গ্রামের সমস্ত মানুষের এত বিপদ। আমি কি করে এসব ঠিক করব বলে দিন গুরুদেব। ওই নারীকে কৃষ্ণদেব, সত্যি করে বলবে সবকিছু। আমার থেকে কিছু লোকালে ঘোর অনিষ্ট হতে পারে। কৃষ্ণদেব বাবু কিছুক্ষণ দু হাতে মুখ ঢেকে বসে রইলেন। ঘরের পরিবেশটা যেন ভারী হয়ে উঠল ক্রমশ। বহু বছর ধরে বুকের গভীরে চেপে রাখা এক অন্ধকার পাপের ইতিহাস আজ তার কণ্ঠনালী দিয়ে বেরিয়ে আসার পথ খুঁজছে। কমলি আর ওর মেয়ে টুসি এ গ্রামেই থাকতো গুরুদেব। জাত ওদের রাজবংশী। ওদের আদি ভিটে ছিল উত্তরবঙ্গের তরাই অঞ্চলে। আমার ঠাকুরদার আমলে তরাইয়ের কিছু পরিবারের সাথে ওরাও রারবঙ্গে চলে আসে। ঠাকুরদাই ওদের পূর্বপুরুষদের শ্মশান লাগোয়া জমিতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। ওদের রক্তেই ছিল বনৌষধি আর তুকতাকের কাজ। বনের শেকড় বাকড় দেয়া, সাপের বিষ নামানো, নজর লাগা কাটানো, এসব করেই ওদের দিন কাটত।
এই সময় কলেজ শেষ করে সপ্তর্ষি যখন বাড়ি ফিরল, বন্ধুদের সঙ্গে নদীতে ঘুরতে গিয়ে ওকে সাপে কাটে। সেদিন ওই কমলি আর ওর মেয়ে টুসি সারা রাত ধরে বনের ওষুধ আর ঝাড়ফুঁক দিয়ে ওকে সাক্ষাৎ জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল। তারপর প্রাণের কৃতজ্ঞতা থেকেই টুসির সঙ্গে সপ্তর্ষির একটা সহজ ও সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে। ওটা ছিল নিতান্তই এক নিষ্পাপ নিখাদ বন্ধুত্ব। কিন্তু সেই সময় আমি অহংকারে অন্ধ এক মানুষ ছিলাম। সেই পবিত্র সম্পর্কটাকে আমি বুঝতে পারিনি। গ্রামের কিছু মানুষের চোখে সেই বন্ধুত্ব বড় ব্যাকা ঠেকল। চৌধুরীদের শিক্ষিত ছেলে শেষে কিনা বেদের মেয়ের সঙ্গে মেলামেশা করছে। আমার নোংরা চিন্তায় ইন্ধন জোগাল গ্রামের মানুষের কানাঘুষো। যাত্রাভিমানের দেমাগ তো তখন আমার কম ছিল না গুরুদেব। ঠিক সেই সময়ে একদিন শালবনের নির্জন রাস্তায় সপ্তর্ষি আর টুসিকে হাত ধরাধরি করে কথা বলতে দেখে ফেলে শুভ্রাংশু। যদিও পরে আমি বুঝেছিলাম এমন কিছু হয়তো হয়নি। শুভ্রাংশু আমায় মিথ্যে বলেছিল। আমার বড় ছেলেটা জন্ম থেকেই একরোখার জেদি। নেশা ভাঙ, সদরের বকাটে ছেলেদের সঙ্গে জুয়ার গুন্ডামি, এমন কোনো কুকর্ম নেই যাও করেনি। আমি কত লাঠি পেটা করেছি, কিন্তু স্বভাব বদলায়নি। ঈশ্বর, এসব যদি সেই সময় বুঝতাম তাহলে আমাকে আর এদিন দেখতে হতো না। তীব্র অনুশোচনায় আজ কৃষ্ণদেব দগ্ধ হলেও আজ আর তার কিছু করার নেই। সবই যে তার হাতের বাইরে চলে গিয়েছে। আবার পুরনো কথায় ফিরল কৃষ্ণদেব। আমার মাথায় তখন আগুন জ্বলছে। বংশের অহংকার যদি এই মেয়ের কারণে ধুলোয় মিশে যায়, সপ্তর্ষি যদি ওই মেয়ে নিয়ে জেদ ধরে বসে, আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। গোপনে কমলিকে ডেকে পাঠালাম। টাকার থলি সামনে এগিয়ে দিয়ে বললাম, মেয়েকে নিয়ে যেন চিরদিনের মতো সপ্তর্ষির জীবন থেকে সরে যায়। কিন্তু কমলি সেদিন টাকার থলি ছুঁয়েও দেখেনি। বাঘিনীর মতো ফুঁসে উঠে বলেছিল, সপ্তর্ষিকে টুসি শুধু ওর বন্ধুর মতো দেখে চৌধুরী মশাই। ওদের এই নিষ্পাপ সম্পর্কটাকে আপনার নোংরা দিমাগ দিয়ে কালিমালিপ্ত করবেন না। কিন্তু আমি ওর কথা কানে তুলিনি। স্পষ্ট জানিয়ে দিলাম, টাকা নিয়ে যদি গ্রাম ছেড়ে না যায় তবে ওদের ভিটে মাটি থেকে সমূলে উৎখাত করে দেব। কৃষ্ণদেব বাবু কিছুক্ষণ দুহাতে মুখ ঢেকে বসে রইলেন। আজ এক তীব্র অনুশোচনা তাকে দগ্ধ করছে। সেই সময় সুযোগ এনে দিল কলকাতার এক কোম্পানির চাকরির ইন্টারভিউয়ের চিঠি। আমি এমন এক চাল চাললাম যাতে কমলি আর টুসিকে দিন কয়েকের জন্য গ্রামের বাইরে যেতে বাধ্য করা যায়। আর সেই সুযোগেই সপ্তর্ষির কলকাতায় থাকার সমস্ত বন্দোবস্ত করে দিলাম। ওর কানে মিথ্যে বিষ ঢাললাম যে কমলি নাকি টুসির বিয়ে ঠিক করে ফেলেছে ভিন গায়ে। ছেলেটা মনমরা হয়ে শহরে চলে গেল। আমি ভেবেছিলাম কাঁটা চিরতরে উপড়ে ফেললাম, কিন্তু তারপরই ঘটে গেল সেই রক্তহীন করা অঘটন। সপ্তর্ষি চলে যাওয়ার দুদিনের মাথায় বনের নর্দমায় টুসির লাশ পাওয়া গেল গুরুদেব। ওহ, পশুর মতো ক্ষত বিক্ষত দেহ। সারা গ্রামে আগুন জ্বলে উঠল। পুলিশ এলো। তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে গোপনে বড়বাবু জানলেন, আগের দিন সন্ধ্যায় শুভ্রাংশু আর ওর 3টে বকাটে বন্ধু মিলে টুসিকে চোর করে বনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। পুলিশ আমাদের বাড়িতে এলো, কিন্তু পাকা কোনো প্রমাণ না থাকায় বড়বাবু শুভ্রাংশুকে শুধু নজরে রেখে গেলেন। পরের দিন সকালে গিয়ে দেখি শুভ্রাংশুর ঘরের দরজা হাট করে খোলা ও উধাও।
থানায় মিসিং ডায়েরি হলো। শুধু শুভ্রাংশু নয়, ওর সাথে সেই 3টে বকাটে ছেলেও সেই রাতে নিজেদের ভিটে থেকে যেন কর্পূরের মতো উবে গেল। আজ পর্যন্ত পুলিশ ওদের কোনো সন্ধান পায়নি। হয়তো কোথাও পালিয়ে গেছে, নয়তো মনকে শক্ত করো কৃষ্ণদেব। তুমি অর্ধেক সত্য জেনেছ, বাকি অর্ধেক ঘটনার রূপ আরও পৈশাচিক। সেইটাই বার তোমাকে আমি বলবো। আসলে শুভ্রাংশু কোথাও পালিয়ে যায়নি গৌরী। সে আর তার বন্ধুরা নিজেদের পাপের ফল পেয়ে গিয়েছে। কৃষ্ণদেব এবং গৌরী দুজনের দৃষ্টি বিস্ফারিত। কারো মুখে কোনো শব্দ ফুটল না। ওদের মনের ভাবটা বুঝতে পেরে গুরুদেব বলে চললেন, টুসি দেখতে শুনতে বড়ই ভালো ছিল, লক্ষ্মীমন্ত মেয়ে। শুভ্রাংশুর কুনজর অনেকদিন ধরে টুসির ওপরে ছিল। হয়তো কিছু অঘটন আগে সে ঘটাতো, কিন্তু মাঝখানে সপ্তর্ষি চলে এসেছিল, তাই তাকে পথ থেকে সরানোর দরকার পড়ল। আর সেই মতো চাল সে চেলেছিল। তোমার মনকে বিষিয়ে দিয়ে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। হলেও তাই। সপ্তর্ষি চলে যাওয়ার খবরটা টুসি জানতে পারেনি, তাই সহজে সে টুসিকে নিজের জালে জড়াতে পেরেছিল। গায়ের একটা বাচ্চা ছেলেকে দিয়ে খবর পাঠিয়েছিল যে সপ্তর্ষি নাকি টুসিকে দেখা করতে বলেছে। বিকেলের দিকে সে যেন তাদের নির্ধারিত জায়গায় চলে আসে। সরল টুসি ধূর্ত শুভ্রাংশুর এই চালের কথা ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি। আর তারপর সেদিন একা পেয়ে ওই 4টে নরপশু বনের ভেতর গাড়ি দাঁড় করিয়ে মেয়েটার ওপর পৈশাচিক নির্যাতন চালালো। মেয়েটা প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু ওর কান্না ওই পাষণ্ডগুলোর মনে লাগেনি। আর তারপর পাপের প্রমাণ লোপাট করতে ওরা আরো অন্যায় করল। ওরা শ্বাসরোধ করে মেয়েটাকে মেরে ফেলল, তারপর গলার নলি কেটে জঙ্গলে ফেলে দিল। কিন্তু ওরা ঘুণাক্ষরেও টের পায়নি যে এই ভয়ানক পাপের ততোধিক ভয়ানক দণ্ড ওদের জন্য অপেক্ষা করছে। মেয়ের ওইরূপ ছিন্ন ভিন্ন নিথর দেহ দেখে কমলি একেবারে উন্মাদ হয়ে গেল। শোক যখন সীমা ছাড়িয়ে যায়, তখন তা জন্ম দেয় এক কালান্তক অন্ধকারের। সেই তীব্র প্রতিশোধ স্পৃহা বুকে চেপে কমলি দেশান্তরী হল। কামরূপ কামাখ্যা থেকে শুরু করে তরাই আর বিন্ধ্যাচলের গহীন অরণ্যে ঘুরে ঘুরে সে আয়ত্ত করল তান্ত্রিক অভিচারের সবচেয়ে গুপ্ত পৈশাচিক সমস্ত বিদ্যা। এভাবে সাধন বলে যখন সে সিদ্ধ হল, তখন বুক ভরা বিষ নিয়ে সে আবারও ফিরে এলো এই শালবনির মাটিতে। শুভ্রাংশু আর তার সেই 3 সঙ্গী তখন পুলিশের হাত থেকে বাঁচতে দূরের এক গ্রামে গা ঢাকা দিয়েছিল। পার্থিব মানুষকে তারা ফাঁকি দিতে সক্ষম হলেও সমনকে ফাঁকি দেওয়া কি সহজ কাজ? সে ক্ষমতাও তাদের ছিল না। কমলি নিজে গিয়ে ওদের মুখোমুখি দাঁড়িয়েছিল। এক রাতে সেই 4টে পশুকে মৃত্যুর এমন নরকীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছিল যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। এক অমানসিক পৈশাচিক মৃত্যু ঘটেছিল ওদের। কিন্তু প্রতিশোধ এমনই এক বিষ বৃক্ষ কৃষ্ণদেব, যা একবার শিকড় গাড়লে গোটা বনভূমিকে জ্বালিয়ে ছাই করেও তার তৃষ্ণা মেটে না। রক্তপাত দিয়ে শুরু হওয়া আক্রোশ আরো বেশি রক্তের দাবি করে।
মেয়ের অকাল মৃত্যুর শোক কমলিকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে তার প্রতিহিংসার আগুন নেভানো হয়ে ওঠে দুষ্কর। আর সেই আগুনেই আজ সে গোটা চৌধুরী বংশ, এমনকি নিরীহ জনপদকেও ভস্মীভূত করতে নেমেছে। কিন্তু গুরুদেব, এই গায়ের বাকি মানুষগুলো, আমার স্ত্রী, আমার নিষ্পাপ নাতি, ওদের কি অপরাধ? স্ত্রীকে হারিয়ে তুমি তোমার কৃতকর্মের সাজা পেয়েছ, এবং এ সাজা তোমাকে আমৃত্যু ভোগ করতে হবে। কিন্তু কমলিকে যা কষ্ট ভোগ করতে হয়েছে সেটাও তার প্রাপ্য ছিল না। সেই আক্রোশ এত সহজে থামবে না কৃষ্ণদেব। কমলি আর এখন শুধু একজন মা নন, তিনি এখন কলি মাছানের উপাসক। মাসান? উনি কে গুরুদেব? পুরাণ মতে মাসান হলেন দেবী কালীর এক উগ্র রুদ্র সন্তান। আবার লোকায়ত বিশ্বাসে তিনি স্বয়ং মহাকালের শ্মশান রূপী প্রকাশ। মাসানের বিভিন্ন রূপ আছে, যার মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হল শ্মশানবাসী কলি মাসান। আর এই মাসানের প্রধান অনুচর হল প্রেতরাজ। এই প্রেতরাজের চেহারা বিভৎস, মাথায় একক শিং, কুচকুচে কালচে লোম আর জ্বলন্ত অঙ্গারের মতো চোখ, প্রবল রক্ত পিপাসু। কোনো সাধক যখন চরম আক্রোশে কারো বংশ ধ্বংস করার জন্য মাসানের অভিচার ক্রিয়া নামায়, তখন প্রেতরাজ লোকালয়ে প্রবেশ করে। ঘরে ঘরে সে গুটি বসন্তের মতো মড়ক ছড়ায়। সবই মাসানের অভিচার। গোটা অঞ্চলটাকে শ্মশান বানানো না পর্যন্ত প্রেতরাজ থামে না। গুরুদেব, গুরুদেব, আপনি রক্ষা করুন। আমার পাপের সাজা আমার অবোধ নাতি আর সপ্তর্ষি কেন পাবে? আমাদের বাঁচান গুরুদেব, আমাদের বাঁচান। কমলিকে শান্ত করার পথ ভাবতে হবে আমাদের। শক্তি দিয়ে তাকে পরাস্ত করা যাবে না। তাকে পরাস্ত করতে হবে তার একমাত্র দুর্বলতা, মায়ের অপত্য স্নেহ দিয়ে। অমাবস্যার নিশ্ছিদ্র কালো চাদরে ঢেকে দিয়েছে শালবনের আকাশ। শ্মশানের মাটিতে যজ্ঞকুণ্ড প্রস্তুত করা হয়েছে। সেখানেই গুরুদেব অমরনাথ আচার্য শুরু করলেন যজ্ঞ। যখন মধ্যপ্রহরে পৌঁছল, চারপাশের শাল গাছগুলো মটমট করে তুলে উঠল। বাতাসের উষ্ণতা মুহূর্তে বদলে গেল। সেই সাথে বইতে শুরু করলো প্রবল বাতাস। সে বাতাস যেন যজ্ঞের আগুনের মাথা ভেঙে দিতে চায়। গুরুদেব থামলেন না। প্রাণপণে মন্ত্র আওড়ে চলেছেন, আর একের পর এক উপাদান যজ্ঞে আহুতি দিয়ে চলেছেন। কিছুক্ষণ পর দুর্যোগটা যেমন হঠাৎ করে শুরু হয়েছিল, তেমনি হঠাৎ করে সেটা থেমে গেল, আর একটিও গাছের পাতা নড়ছে না। প্রকাণ্ড যজ্ঞকুণ্ডের সামনে মাটি কেটে একখানা বৃত্তাকার গণ্ডি তৈরি করেছেন গুরুদেব অমরনাথ। গুরুদেবের নির্দেশে সেই বৃত্তের ভেতরেই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন কৃষ্ণদেব চৌধুরী আর গৌরী। এবার গুরুদেব উচ্ছিষ্ট গণেশকে আহ্বান করলেন। তারপর নৈবেদ্য নিবেদন করলেন 64 যোগিনী, ক্ষেত্রপাল ও ভৈরবদের উদ্দেশ্যে। ঠিক যখন তিনি কাল ভৈরবের মূল মন্ত্র আরাধনা শুরু করলেন, সেই মুহূর্তে হঠাৎ গণ্ডির বাইরে দুটো ছায়া মূর্তি এসে দাঁড়ালো। পরক্ষণে শোনা গেল একটা চেনা কণ্ঠ। মা, ও মা,
দেখো, আমার গায়ে আর একটুও ঘা নেই। ডাক্তারবাবু ছুটি দিয়ে দিয়েছেন। মা, আমার খুব শীত করছে মা, একটু কোলে নাও না। গৌরী, হাসপাতালে বাবুকে রাখা নিরাপদ নয়, তাই আমি গাড়ি নিয়ে চলে এসেছি। ওগো তুমি, গুবলু শোনা, আমি আসছি বাবা, আমি আসছি। গৌরী থামো, ওটা মায়াজাল, পা বাড়িও না। মাতৃত্বের টানে গৌরী গুরুদেবের নিষেধ অগ্রাহ্য করল। গৌরী থামো, গৌরী। এক ঝটকায় সে গণ্ডির রেখা অতিক্রম করে বাইরে পা রাখল। আর গণ্ডি পেরোতেই অঘটনটা ঘটে। সপ্তর্ষি আর আয়ুষের সেই মায়াবী রূপ শূন্যেই মিলিয়ে যায়। কুয়াশা ফুঁড়ে আবির্ভূত হয় সাক্ষাৎ যমদূত, কলি মাসানের বাহক সেই ভয়াল প্রেতরাজ। মাথায় একক শিং, অঙ্গারের মতো জ্বলন্ত চোখ, আর চারটে তীক্ষ্ণ সদন্ত দিয়ে ঝরে পড়ছে চ্যাটচ্যাটে লালা। প্রেতরাজ তার দানবীয় নখরযুক্ত থাবা দিয়ে নিমেষে চেপে ধরল গৌরীর টুটি। বৌমার বিপদ দেখে কৃষ্ণদেব আর গণ্ডির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে বেরিয়ে এলেন। বৌমা! ফল হলো আরো মারাত্মক। প্রেতরাজ তার অন্য হাত দিয়ে কৃষ্ণদেবের টুঁটি চিপে শূন্যে তুলে ধরল। জঙ্গলের মধ্যে একটা ফাঁকা জায়গায় প্রাচীন অশ্বত্থ গাছের নিচে তখন চলছিল কমলির কালান্তক উপাচার। রক্তাম্বর পরিহিতা কমলির জটা জুটো বাতাসে উঠছে, চোখ দুটো রক্ত জবার মতো লাল। সামনে মাটির সরায় সাজানো নরকরটি, কালচে ধুনো, তাজা রক্ত। সে দুহাত শূন্যে তুলে কলি মাসানের মূল চালান মন্ত্র জপ করে প্রেতরাজকে চরম নিধনের আদেশ পাঠাচ্ছিল। ওম ফট মশনায়, ওম ফট মশনায়, ওম ফট মশনায়, ওম ফট মশনায়। ছিঁড়ে ফেলো ওদের বুক, উপড়ে নাও চৌধুরী বংশের অহংকার, বলিদান সম্পূর্ণ করো প্রেতরাজ। ওদিকে গণ্ডির বাইরে প্রেতরাজ তার বিকট দুই নখযুক্ত থাবা দিয়ে গৌরী আর কৃষ্ণদেবকে শূন্যে তুলে ধরেছে। তার ধারালো নখগুলো ওদের চামড়ায় গেঁথে যাচ্ছে। হাতের চাপে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মাথা দুটো ধর থেকে আলাদা হয়ে যাবে। এইরূপ সংকটকালে গুরুদেব অমরনাথ তার মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করলেন। কমলিকে শক্তি দিয়ে পরাস্ত করা যাবে না, তাকে পরাস্ত করতে হবে তার একমাত্র দুর্বলতা দিয়ে। কোমণ্ডলুর জল মাটিতে ছুঁড়ে ফেলে গুরুদেব গলার রুদ্রাক্ষের মালাটা চেপে ধরে শুরু করলেন প্রেত তর্পণ ও আত্মিক আহ্বান। তিনি নিজের হাতের তালু একখানা ধারালো কুশাসনে চিরে রক্তের ধারা আহুতি দিলেন যজ্ঞের মূল শিখায়। তারপর এক মুঠো শ্মশান ভস্য, অপরাজিতা ফুল, আরও কিছু মিশ্রণ ধুনির আগুনে নিক্ষেপ করে বুকের গভীর থেকে আহ্বান মন্ত্র উচ্চারণ করলেন। ওং সর্বাত্মনে মাতৃস্নেহ স্বরূপিণ্যে অতৃপ্তা কন্যাকায় ফট স্বাহা। ওং সর্বাত্মনে মাতৃস্নেহ স্বরূপিণ্যে অতৃপ্তা কন্যাকায়ং ফট স্বাহা। হে মা, হে শ্মশানের পবিত্র শিখা, জন্ম জন্মান্তরের বাঁধন ছিঁড়ে মাতৃঋণ শোধে প্রকট হও মা, প্রকট হও মা টুসি, মাগো প্রকট হও। ওদিকে কমলির অন্তিম আহুতির মুহূর্ত আগত। ধুনির গনগনে আগুনটা থেকে থেকে লাফিয়ে উঠছে। কমলি তার শেষ আহুতি সরার ওপরে নিয়ে সেই আগুনের মুখে ধরতেই হঠাৎ আগুনের কম্পনটা থেমে যায়। অদৃশ্য কোনো কিছুর স্পর্শে আগুনের লেলিহান শিখাটা একবার দপ করে কেঁপে উঠে মাথা নুইয়ে মিশে যেতে চায়। এমন সময় কমলির সারা শরীর যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো অবশ হয়ে গেল। সেই সাথে নাকে এলো এক অতি পরিচিত গন্ধ। কমলি স্পষ্ট অনুভব করতে পারল তার ঠিক পিছনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে কেউ।
কে কে ওখানে? মা, মা ডাকটা শোনা মাত্র কমলির শরীরের প্রতিটা রক্তকণিকা যেন জমে বরফ হয়ে গেল। হাতের ছড়া মাটিতে নামিয়ে রেখে সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে চাইল সে। তার ঠিক পিছনে অন্ধকার ভেদ করে ফুটে উঠেছে এক অপার্থিব শুভ্র আলোর বৃত্ত। সেই জ্যোতির মাঝে দাঁড়িয়ে আছে এক অষ্টাদশী কন্যা। তার পরনে সেই পরিচিত লাল পেড়ে ডুরে শাড়ি, ঠোঁটের কোণে লেগে আছে এক স্নিগ্ধ হাসি। টুসি, তার সেই নারী ছেঁড়া ধন টুসি এসে দাঁড়িয়েছে। ইতিপূর্বে কমলি তার সমস্ত তান্ত্রিক বিদ্যে, নানা উপাচার সহ কত চেষ্টাই তো করেছে, কত অমাবস্যার বিনিদ্র রাত পার করেছে শুধুমাত্র মেয়ের এই অতৃপ্ত আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টায়। কিন্তু তামসিক অন্ধকারের দেওয়াল ভেদ করে সেই নিষ্পাপ আত্মাকে কোনোদিনই সে ডাকতে পারেনি। কিন্তু আজ কিভাবে যেন কমলির সামনে সেই পরম কাঙ্ক্ষিত মুহূর্ত আগত। তার সামনে সূক্ষ্ম শরীরে এসে দাঁড়িয়েছে তার টুসি। আবারও এত বছর পর কমলির দুই চোখ বেয়ে অশ্রুধারা ঝরতে লাগল। আর সেই সাথে এত বছরের পুঞ্জীভূত প্রতিশোধের নেশা, হিংস্র হাহাকার, উদগ্র রাগ সব যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেল। টুসি, টুসি মা রে, মা আমার সোনা মা, তুই এসেছিস। মা গো, তোকে যারা এমন করে কেড়ে নিল তাদের রক্ত আমি নিয়েছি মা, সব কটাকে শেষ করেছি, আর আজ বাকিদেরকে একসাথে শেষ করব। কেন করছো মা এসব? কার জন্য এই রক্তপাত? কেন করছো এত পাপ? সকলে যে সাজা পেয়েছে, তোমার এই প্রতিহিংসার আগুনে যে অনেককেই পুড়তে হচ্ছে মা। এই পাপের আগুন কি আমাকে তোমার কাছে ফিরাতে পারবে? চৌধুরীদের দেমাগ ওদের রক্তে, সেই রক্ত আমি শুষে নেব মা। ওরা তোকে বাঁচতে দেয়নি রে টুসি। সপ্তর্ষি তো কোনো পাপ করেনি মা, সে তো আমাকে মন থেকে বন্ধু ভেবেছিল। তার ভালোবাসার মানুষদের রক্ত নিয়ে তুমি কার বিচার করছো মা? তুমি আমাকে ভালোবাসো বলেই তো আজ এই নরককুণ্ডে নেমেছ, কিন্তু তোমার এই পৈশাচিক ক্রোধে আমার আত্মাও যে নরকের আগুনে জ্বলছে মা। আমি যে মুক্তি পাচ্ছি না। তোর আত্মা মুক্তি পাচ্ছে না রে মা? আমার জন্য? হ্যাঁ মা, অন্ধ প্রতিশোধে কাউকে শেষ করে শান্তি মেলে না মা। কেবল নিজের আত্মাই আধারে ডুবে যায়। ওই দেখো, বাবা ঠাকুর নিজের তপবল আর শরীর ক্ষয়ে আমাকে তোমার কাছে এনে দিয়েছেন। তুমি এই অন্ধ আক্রোশ থামাও মা, আমাকে মুক্তি দাও। বাবা ঠাকুরের চরণে গিয়ে ক্ষমা চাও, তবেই আমার আত্মা পরম ধামে শান্তিতে ঘুমোবে মা। কমলির হিংস্র মুখটা এখন আর নেই। আবারও সেই স্থানে ফুটে উঠেছে এক অসহায় সন্তান হারা মায়ের হাহাকার। মাটিতে মাথা ঠুকে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আমায় ছেড়ে যাস না রে টুসি, আমায় ছেড়ে যাস না। কিচ্ছু চাই না আমি আর। তুই যে পথে শান্তি পাবি আমি সেই পথেই যাব রে মা, আমি সেই পথেই যাব। আমায় ছেড়ে যাস না, আমায় ছেড়ে যাস না টুসি। আমি যে সব সময় তোমার মধ্যেই থাকবো মা। তোমার ভিতর দিয়ে এই সুন্দর সংসারকে দেখব। আবারও হয়তো কোনো রূপে ফিরে আসব তোমারই কোলে। তুমি আর কারোর ক্ষতি করো না মা, ওদের ছেড়ে দাও। শ্মশানের অন্য প্রান্তে প্রেতরাজের মুখে তখন ফুটে উঠেছে সেই পৈশাচিক হাসি।
আর কিছুক্ষণের মধ্যেই তার কাঙ্ক্ষিত ভোগ পেতে চলেছে সে। ওদিকে এতটুকু বাতাসের জন্য ছটফট করতে করতে গৌরী আর কৃষ্ণদেব দুজনই জ্ঞান হারিয়েছে। দুইজনই প্রেতরাজের মুষ্টিবন্ধনের ভেতরই জ্ঞান হারিয়েছে। তাদের শরীর দুটো এলিয়ে আছে। প্রেতরাজ দুহাতে ধরা সেই শরীর দুটোকে আরো খানিকটা উপরে উঁচিয়ে ধরল। এমন সময় একটা দমকা বাতাস বয়ে এলো। সেই সঙ্গে ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। প্রেতরাজের শরীরটা যেন ছাই হয়ে সেই বাতাসের সঙ্গে একটু একটু করে উড়ে যেতে লাগলো। ইতিমধ্যে তার হাত থেকে খসে পড়েছে গৌরী আর কৃষ্ণদেবের শরীর দুটো। দেখতে দেখতে প্রেতরাজের বিশাল শরীরটা সম্পূর্ণ ছাইয়ে পরিণত হয়ে হাওয়ার ঘূর্ণির সাথে উড়ে গিয়ে কোথায় যেন মিশে গেল। যে রক্ত তৃষ্ণা নিয়ে এসেছিলে তা আজ মাতৃ স্নেহের পবিত্রতায় শীতল হলো। ফিরে যাও, শ্মশানের ধুলোতেই বিলীন হও। দিন কয়েকের মধ্যেই সদর হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরল সপ্তর্ষি রক্তিম আর ছোট্ট আয়ুষ। সেই রাতের কোনো কিছুই ঠিকভাবে গৌরী বা কৃষ্ণদেবের স্মৃতিতে নেই। তারা শুধু এটুকু মনে করতে পারে যে সে রাতে গুরুদেবের নির্দেশে তারা একটা গণ্ডির মধ্যে দাঁড়িয়েছিল। গ্রামের ওপরে চেপে বসা সেই অজানা অভিশপ্ত মোড়কেরও অবসান ঘটেছে। যে শালবনী এতদিন রাতের অন্ধকারে নরকপুরী হয়ে থাকত, সেখানে আর কোনো বুনো দানবের ছায়া নেই। শাল গাছের ডালে ফিরে এসেছে পাখির গান, রাখালের বাঁশির সুর, মেঠো পথ জুড়ে নির্ভয় মানুষের পদধ্বনি। কেটে গিয়েছে বেশ কিছু বছর। সপ্তর্ষি আর বিদেশে ফেরেনি। বিদেশের বিলাসবহুল চাকরি ছেড়ে সে এখন দেশেই সেটেল করেছে। আজকের দিনটা ওদের জন্য বিশেষ। আজ আয়ুষের জন্মদিন, আর আজকের জন্মদিনটা তারা আশ্রমে পালন করতে চায়। তাই কৃষ্ণনগরে গুরুদেব অমরনাথের আশ্রমে এসে পৌঁছেছে চৌধুরী বাড়ির সকলে। এসো কৃষ্ণদেব, এসো সপ্তর্ষি। গুরুদেব, আপনার আশীর্বাদেই আজ আমরা সুস্থভাবে বেঁচে আছি। আমি কিছু না, বলো পরমেশ্বরের কৃপা। যাই হোক, আজ আমাদের এখানে একটা বিশেষ অনুষ্ঠান আছে। তোমরা খুব শুভ দিনেই এসেছো। ওইদিকে দেখো দেখি। সকলে গুরুদেবের নির্দেশিত দিকে তাকাতেই একটু অবাক হলো। একজনকে তারা দেখতে পেল, এবং সেই মানুষটিকে তারা প্রত্যেকেই চেনে। কমলি। কমলি হাতে একটা ফুলের ঝুড়ি নিয়ে আশ্রমের চত্বরে এদিক ওদিক ছোটাছুটি করে কাজ করছে। চৌধুরী বাড়ির সকলের এইরূপ বিস্ফারিত দৃষ্টি দেখে গুরুদেব অমরনাথ আবার বললেন, কমলি ওর কৃতকর্মের জন্য আজ সম্পূর্ণ অনুতপ্ত। আমি তাই ওকে ক্ষমা করেছি। আর আমি বা ক্ষমা করার কে? পরমা শক্তির বোধহয় এইটাই ইচ্ছে। যাই হোক, আমি চাই তোমরা ওকে মার্জনা করো। কমলির সাথে একবার সকলেরই চোখাচোখি হল। দুই পক্ষই নিঃশব্দে হাসি বিনিময় করল। আপনারা শুনছিলেন সৈকত মিত্রের কাহিনী মড়ক। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে।
তবে খুব শীঘ্রই আবার হাজির হব কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।